ইয়ার এতগুলো হ্যাপি লাগছে, অনেকদিন পর এভাবে ঘুরতে পারছি। আমারও অনেক হ্যাপি লাগছে। রাফু কিছু বলতে যাবে এমন সময় এক গাদা মাটি এসে পড়লো সোজা অরুর গায়ের ওপর। সাথে সাথে অরুর মাথা গরম হয়ে গেল। কি সুন্দর একটা মোমেন্ট কে মাটি করে দিল, কোন সাপচুন না তা দেখার জন্য অরু পেছনে ফিরে তাকালো। পেছনে তাকাতেই বড় সড়ো একটা ক্রাশ নামক অখাদ্য খাবারটা খেয়ে ফেললো। অরু ছেলেটার পা থেকে মাথা অবধি দেখলো। সাদা শার্ট যার হাতা ফোল্ড করা আর ব্লু জিন্স অর্ধেক ওঠানো, কপালে চলে আসে কয়েকটা ভেজা চুল। হঠাৎ তার মনে পড়লো কাদার কথা। অরু সোজা গিয়ে ছেলেটির সামনে দাঁড়ালো। এই যে হোয়াইট শার্ট, জি, আমাকে বলছেন? তো কি কোনো গরু গাধাকে ডাকছি? এই যে মিস, ভদ্রভাবে কথা বলুন। আমি ভদ্রভাবে বলছি। আপনার কোন পাকা দানে মই দিলাম আমি? হ্যাঁ, হোয়াট? এসব কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আমার মাথা একদম সুস্থ আর কিউট আছে। এর মধ্যে তিন্নি আর রাফু আসলো। কি রে অরু, কি অঘটন ঘটিয়েছিস আবার? অঘটন আমি না, ওই ধলা বিলাইটা ঘটাইছে। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। ওই কিসের লিমিট? হ্যাঁ, কিসের লিমিট? আচ্ছা, আমি কি করছি সেটা তো বলবেন। চোখ পকেটে নিয়েছেন নাকি? দেখতে পাচ্ছেন না আমার গায়ে কাদা ফেলেছেন আপনি? ওহ সরি, আমি আমার ফ্রেন্ড রোশনকে মারতে গিয়ে আপনার গায়ে লেগেছি। ও, আপনারা তো ছোট বেবি যে কাদা দিয়ে রেখেছেন। আমি তো সরি বলছি, তাই না? ও সরি না, দাঁড়ান। ও সরি, আমি মনে করেছিলাম একটু রাফুর গাল। এবার ছেলেটা রেগে অরুর সামনে আসলো। ছেলেটা তার গাল থেকে অরুর গালে কাদা লাগিয়ে দিয়ে বলল, আহান কারোর ঋণ বাকি রাখে না। নেক্সট টাইম আমার সাথে পাঞ্জা নেওয়ার আগে দুবার ভাববেন। মিস ঝগড়াটি নাকি? অরু এবার রেগে গিয়ে রাফু আর তিন্নিকে ইচ্ছে মতো কাদা মাখিয়ে দিল। তারাও কম না, তিনজন কাদায় পুরো ভূত হয়ে গেল। একজনের দিকে আরেকজন তাকিয়ে হেসে দিল। আরে ইয়ার, শান্ত হ। মেয়েটার সাহস কি করে হয় আমাকে কাদা লাগানো? দেখ, দোস্ত তোর ছিল। আহান চোখ রাঙিয়ে রোশনের দিকে তাকালে রোশন আমতা আমতা করে বলল, দোষ আমাদের ছিল। তাছাড়া তুই ওকে আবার লাগিয়ে দিছিস, সো কাটাকাটি। তাও ঠিক। আচ্ছা বাদ দে। বাট আহান, মেয়েটা কিন্তু অনেক সুইট। আহান চোখ রাঙিয়ে রোশনের দিকে তাকালো। রোশন ভয়ে চলে গেল। এবার আসি পরিচয় পর্বে। আহান, ফুল নেম আহান আবরার, টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। দেখতে পুরাই চকলেট বয়। অল্প বয়সে এত উচ্চ পদে এসেছে। অনেক বছর পর পুরনো বন্ধু রোশনের সাথে কক্সবাজার এসেছে মজা করার জন্য। এর মাঝে বাঁধল বিপত্তি। আর যার সাথে বিপত্তিটা ঘটলো সে হলো অরুণিমা আফরিন, বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। দেখতে গুলুমুলু কিউট একটা ডল, মানে সুন্দরী আর কি। মা বাবার আদরের মেয়ে। আর তার একটা ছোট্ট ভাই আছে, আরিফ। আরিফ এখন ক্লাস 3-তে পড়ে। অরু, তিন্নি আর রাফু ঘুরতে এসেছে। তাদের একটাই ড্রিম, পুরো বিশ্ব ঘোরা। কিন্তু তাদের কপাল এতটাই খারাপ, বেচারিদের ফ্যামিলি কোথাও যেতে দেয় না। কিন্তু এই প্রথম অনেক কষ্ট করে ম্যানেজ করে এসেছে। এবার গল্পে ফেরা যাক। অরু রিসর্টে এসে সোজা ওয়াশরুমে চলে গেল। এরপর নিজে নিজে বকবক করতে লাগলো। অরু তার গালটা ঘুষতে ঘুষতে লাল করে ফেললো। দুজনে হাসতে লাগলো। অরু ওয়াশরুম থেকে বের হয়ে উড়াধুরা পিটা শুরু করলো দুজনকে। সন্ধ্যায় আহান আর রোশন রেডি হয়ে নিল। আহান হোয়াইট শার্ট আর ব্লু ব্লেজার পরলো, ব্ল্যাক জিন্স, ব্র্যান্ডেড হ্যান্ডওয়াচ, চুলগুলো স্পাইক করা। রোশন ডার্ক রেড কালারের শার্ট আর হোয়াইট জিন্স, আর সব আহানের মতো। দুজনে রেডি হয়ে রিসর্টের বাইরে বের হলো। আহান আর রোশন দেখলো কয়েকটা ছেলে আগুন জ্বালিয়ে গিটার নিয়ে গান গাইছে। আহা, চল ওদের সাথে যোগ দিই। থাক না, এখান থেকে অনুভব করি। না, চল বলছি। রোশন জোর করে নিয়ে গেল। দুজনে ওদের পাশে বসলো। গিটার বাজানো ছেলেটা বলল, আমি না, বাট আহান, তুই তো একটু একটু পারিস। না না, আমার ইচ্ছে হচ্ছে না ইয়ার। প্লিজ আহান, আমার জন্য প্লিজ। ওকে ওকে। আহান গিটার নিয়ে সুর তুলল। এরপর চোখ বন্ধ করে গাইতে শুরু করলো। दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। তার
চোখের সামনে ভেসে আসছে অরুর রাগী মুখটা। हाँ सीखा मैंने जीना जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे दिल, ना सीखा कभी जीना जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। অরুরা হাঁটতে হাঁটতে সমুদ্রের তীরে আসলো। এমন সময় অরুর কানে এলো আহানের গাওয়া গানটি। গিটারের সুর সহ সব মিলিয়ে পরিবেশটা দারুণ করে তুলেছে। অরু চোখ বন্ধ করে অনুভব করছে গানের প্রতিটা লাইন। অরু চোখ বন্ধ করতেই আহানের হাসি মাখা মুখটা ফুটে উঠেছে। सच्ची सी है ये तारीफें दिल से जो मैंने करी है, सच्ची सी है ये तारीफें दिल से जो मैंने करी है, जो तू मिला तो सजी है दुनिया मेरी हमदम। ओ आसमां मिला जमीन को मेरी आधे आधे पूरे हैं, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरी हमदम। हाँ सीखा मैंने जीना जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे दिल, ना सीखा कभी जीना जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। গান শেষ হওয়ার পর আহান চোখ খুলল। সবাই হাততালি দিতে থাকলো আর আহানের গানের প্রশংসা করতে লাগলো। ইস, কি সুইট কণ্ঠটা, প্রেমে করতে ইচ্ছে করছে। কার? যে গান গাইছে তার। যদি ছেলেটা কালো কুচকুচে একদম জঙ্গলি হয় তবে? তাহলে তোর সাথে বিয়ে করাই দিব। অরু আর রাফু হাসতে লাগলো। রাফুর হাসি দেখে অরু বলল, বলছিলাম কি তিন্নি, যদি তোর দেবর টেবর জঙ্গলি টাইপের হয় তাহলে চাইলে রাফুর সাথে সেট করিয়ে দিতে পারিস। তবে রে দাঁড়া তুই, তিনু বেবি শুরু হয়ে যাও। দুজনে অরুকে দৌড়ানি দিল। রাত 12টা। অরু এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুমের ছিটে ফোটাও আসছে না। অরুদের রুমের সাথে একটা ব্যালকনি ফিট করা রয়েছে। অরু সেই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ব্যালকনি থেকে সোজা সমুদ্রের দৃশ্য দেখা যাচ্ছে। অরু সেই সমুদ্রের দিকে এক নজরে তাকিয়ে আছে। রাত হওয়ায় দৃশ্যটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। অরু ব্যালকনির একপাশে তাকাতেই দেখলো একটা ছেলে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে, যার কারণে অরু শুধু তার পিঠটাই দেখছে। অরু আবার কি মনে করে সামনে ফিরে গেল। এদিকে অরু যে ছেলেটাকে দেখেছে সে আর কেউ না, আহানি। আহান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আহান সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার চোখ গেল পাশের ব্যালকনিতে। আহান দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছে। মেয়েটা সাদা ওড়না মুড়িয়ে দাঁড়িয়ে আছে, যেটাতে পাথর বসানো রয়েছে, যার কারণে চাঁদের হালকা আলোয় ওড়নার পাথরগুলো মুক্তোর মতো চকচক করছে। আহান শুধু মেয়েটার দিকে তাকিয়ে আছে। না চাইতেও আহানের বারবার এই মেয়েটার মুখ দেখার ভীষণ ইচ্ছে হলো। আহান অনেক চেষ্টা করেও পারল না। হঠাৎ সে বুকে হাত দিয়ে অনুভব করলো তার বুকের ধুকপুকানি অনেক বেড়ে গিয়েছে। এটা কি হলো? আমার হার্ট এভাবে বিট করার কারণটা কি? এদিকে অরুরও একই অবস্থা। অরু চোখ বন্ধ করে তার হাত বরাবর হাত রেখে দেখলো তার হার্টবিট প্রচণ্ড গতিতে দৌড়াচ্ছে। মা গো মা, এটা কি হচ্ছে আমার সাথে? আমার হার্ট অ্যাটাক হবে নাকি? না, এ হতে পারে না। কিন্তু এরকম বিট তো তখনই করেছিল যখন আমি সন্ধ্যায় ওই মধুর কণ্ঠে গানটা শুনছিলাম। তাহলে কি ছেলেটা আমার আশেপাশে রয়েছে? অরু কথাগুলো ভেবে অপর পাশে তাকালো। না, কেউ তো নেই। অরুর কেমন জানি মন খারাপ হয়ে গেল। একরাশ হতাশা নিয়ে রুমে ফিরে গেল। পরদিন সকালে অরু সহ সবাই রেডি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। তারা যেই না রুম থেকে বের হয়ে সিঁড়ির দিকে আসলো, অমনি কই থেকে যেন আহান আর রোশনও আসলো। অরু রেগে আহানের দিকে তাকিয়ে বলছে, আপনি এখানে কি করছেন বলুন তো? সেম প্রশ্ন তো আমারও। আপনি এখানে কি করছেন? এটা কি আপনার বাপের রিসর্ট যে আসতে বারণ আছে? কথাটা শুনে আহানের মাথা গরম হয়ে গেল। আহানও বলল, এটাও নিশ্চয়ই আপনার বাপের না, তাই আমারও আসতে পারুন নেই।
আচ্ছা, বাই এনি চান্স আপনি আমাকে ফলো করছেন না তো? হাউ ফানি! ফলো করব, তা আবার তোমার মতো বজ্জাত নিয়ে একটা মেয়েকে? কি আমি বজ্জাত? সেটা কি আর বলতে হয়? এই আপনি কি? হ্যাঁ আপনি কি? একটা ধলা ইঁদুর, লেজ কাটা টিকটিকি, লেজ কাটা বাদর। হোয়াট? আপনার কি না বোঝানোর টাইম আছে আর না ঝগড়া করার টাইম আছে? যত সব। এক্সকিউজ মি, ঝগড়া আপনি করছেন? এদিকে তিন্নি, রাফু আর রোশন ওদের ঝগড়া দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। যখন দেখলো ঝগড়া বেড়ে যাচ্ছে তখন তিনজন একসাথে বলল স্টপ। অরু আর আহান সাথে সাথে চুপ হয়ে গেল। আমি ঝগড়া করছি না। অ্যাকচুয়ালি তুমি ঝগড়া করছো না, তোমার কথা এমন যে মনে হয় ঝগড়া করছো, তাই না? আরে হ্যাঁ, একটু চুপ কর না ভাই, ঝগড়া করিস না। আহান? বাহ, কি নাম! ওর নাম আহান না হয়ে ঝগড়াটি ধলাবিলাই হলে ভালো হতো, আরো হেব্বি মানাতো। ইউ! রোশন আহানকে টেনে নিয়ে গেল আর তিন্নি আর রাফু অরুকে নিয়ে গেল। সিঁড়ির কাছে আসতেই অরু আর আহান আবার মুখোমুখি হলো। দুজনে রাগীভাবে একজন অন্যজনের দিকে তাকালো। একদিক থেকে অরু ধাক্কাতে লাগলো আহানকে, অন্যদিক থেকে আহান অরুকে ধাক্কাতে লাগলো। এক পর্যায়ে অরু তাল সামলাতে না পেরে পড়ে যেতে লাগলো আর আহান অরুর হাত ধরে ফেললো। অরু ভয়ে চোখ বন্ধ করে ফেললো। গেছিস সৌরভ, তুই গেছিস। এই সিঁড়ি থেকে পড়লে তোর মাথা ফেটে দুভাগ না চারটে ভাগ হয়ে যাবে। আহান অরুর দিকে তাকালো। আহান দেখলো অরু ভয়ে চোখ খিচে বন্ধ করে রয়েছে। আহানের হার্টবিট দ্রুত গতিতে চলছে। অরুরও একই অবস্থা। আহান অরুর হাত টান দিয়ে তার কাছে নিয়ে আসলো। আহান দেখলো কাল রাতের মতো তার বুকের ধুকপুকানিটা বেড়ে গেছে। আহান শুধু অরুর দিকে তাকিয়ে আছে। এর মধ্যে রাফু আর রোশন দুজনে একসাথে বলল, দুজনে একসাথে বলায় একজন অন্যজনের দিকে তাকিয়ে আবার একসাথে বলল। আবারও অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকালো। বাকিরা ওদের কাণ্ড দেখে হেসে দিল। এই একদম হাসবি না, উনি আমাকে কেন কপি করলেন? অরু, তোরা তো জানিস আমি কপি জিনিস একদম পছন্দ করি না। এমন ভাবে বলছেন যেন উনি রাষ্ট্রপতি। কি বললেন আপনি? অরু রাফুকে টেনে নিয়ে গেল আর আহানও রোশনকে টেনে নিচ্ছে। এমন সময় রাফু রোশনকে আর অরু আহানকে আঙুল দিয়ে ওয়ার্নিং দিল। তারা সবাই পরপর নিচে নেমে গেল। নিচে নেমে তারা সবাই বসলো নাস্তা করার জন্য। অরু বলল, তোরা বস, আমি অর্ডার করে আসি। এদিকে আহানও অর্ডার করতে গেল। দুজনে একসাথে গিয়ে পৌঁছালে একজন অন্যজনকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। এরপর সামনে তাকিয়ে দুজন একসাথে অর্ডার দিল। দুর্ভাগ্যবশত দুজনেই একই খাবার অর্ডার দিল। মানেটা কি? আমি যেখানে যাই সেখানে কি তোমাকে আসতে হবে নাকি? আমার আর খেয়ে দিয়ে বুঝি কাজ নেই যে আপনি যেখানে যান সেখানে আসবো? আহান অরুর কথা উপেক্ষা করে চলে গেল। এতে অরু আরো বেশি রেগে গেল। অরু রেগে টেবিলে বসে পড়ল। কি হয়েছে রে আরু? রেগে বোম হয়ে আছিস মনে হয়। ওই সাদা ইন্দুরটার সাথে সবসময় আমার কেন যে দেখা হতে হবে বলতো? অরুদের ঠিক পাশের টেবিলে রয়েছে আহান আর রোশন। আহানের তো অরুর কথা শুনে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আহান বলল, এই বোম্বাই মরিচটাকে কোন গ্রহ থেকে তুলে এনেছে কে জানে, সব সময় দেখো ঝগড়া করবে আর রেগে লাল হয়ে থাকবে। তিনু, আমি কিন্তু রেগে যাচ্ছি। মনে তো হয় না কখনো শান্ত ছিল। অরু কিছু বলতে যাওয়ার আগে একটা ওয়েটার খাবারের ট্রে নিয়ে আসছে। ঝগড়া অফ কর, খাবার এসে গেছে। দুজন আবার একসাথে বলায় একজন অন্যজনের দিকে তাকালো। দেখলি অরু, দেখলি আবার আমাকে কপি করলো। ও রিয়েলি? তাহলে তো একই কথা আমিও বলতে পারি, তুমিও আমাকে কপি করছো। নো নেভার, আমি কাউকে কপি করি না। আই রাফু, চুপ কর, আমি নিয়ে আসছি। অরু গিয়ে খাবারের ট্রে নিতে অন্যদিক থেকে আহান ধরল। দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর আবার রেগে বলল, উফ, আবার আপনি ট্রে ছাড়ুন। এটা আমাদের। না আমাদের। বলছি না আমাদের। দুজন ঝগড়া করতে করতে এক পর্যায়ে আহান রেগে অরুর মাথায় চাউমিন ঢেলে দিল। ব্যাস, এখন লাগছে পুরাই চাউমিন গার্ল। অরু রাগে কটমট করতে করতে এদিক সেদিক কি যেন খুঁজতে লাগলো। তারপর পাশের টেবিলে দেখলো একটা সোপের বাটি। অরু বাটিটা হাতে নিল, এরপর সব আহানের মাথার উপর ঢেলে দিয়ে বলল, এখন লাগছে পুরো স্যুপ বয়।
আহানের রাগে মুখ পুরো লাল টমেটো হয়ে আছে। সবাই হতবাক হয়ে তাদের তামাশা দেখছে। হাউ ডেয়ার ইউ! ডিয়ারের এখনো কি দেখেছেন? আমার গায়ে স্যুপ কেন ফেলেছো? আপনি ফার্স্টে আমার গায়ে চাউমিন ঢেলেছেন। ইউ! প্লিজ আহান স্টপ, চল এখান থেকে। আরে রোশনও! রোশন আহানকে টেনে নিয়ে চলে গেল। আরু, আর ইউ ওকে? আচ্ছা চল, অনেক হয়েছে, তোর তো আবার ফ্রেশ হতে হবে। ওই এক থাপ্পড় দিব, ওখানটায় গিয়ে পড়বি। কিসের বিল? হ্যাঁ আর কিসের বিল? আমরা কি কিছু খেয়েছি? চুপ, সব দোষ আপনাদের। উফ, আরে ভাই, আমি পে করে দিচ্ছি। কেন কেন? চুপ কর তুই। তিনু অরুকে নিয়ে যা, আমি পে করে দিচ্ছি। তিন্নি অরুকে নিয়ে রিসর্টে ফিরে গেল আর রাফু বিল পে করতে যাচ্ছে। এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। আপনি কোন আন্ধারে? আই এম সরি। আপনি রোশন না রসুন? আপনার সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার? হে ইউ, আমার নাম রোশন, ওকে? আর আমি কেন আপনাকে ফেলে দিব? আপনি নিজেই চলতে পারেন না। হাহ। আমি চলতে পারি না? ওয়েট। রাফু রোশনের পায়ে একটা জোরে পাড়া দিল। এতে রোশন ব্যথা পেল। এবার নিজে চলে দেখান, আসছি আমাকে বলার। হা। রাফু বিল পে করে চলে গেল। রোশন এক পায়ে অনেক কষ্টে বিল পে করতে গেল। রাফু একটু গিয়ে ভাবলো, এটা কি করলাম? একটু বেশি জোরে দিয়েছি মনে হয়। রাফু আবার পেছনে ফিরে আসলো। রাফু দেখলো রোশন এক পায়ে হাত দিয়ে অন্য পায়ে ধীরে ধীরে আসতে লাগলো। এতে রাফুর অনেক খারাপ লাগলো। রাফু গিয়ে বলল, রোশন, আই এম সরি, পায়ে বেশি ব্যথা পেয়েছেন? রোশন রাফুর গলা শুনে রাফুর দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। সে এক পায়ে আস্তে আস্তে যেতে লাগলো। আমি হেল্প করি? নো নিড ইউর হেল্প। আসুন। যা, চলে গেল। কি করি এখন? উনি তো বেশি ব্যথা পেয়েছেন। রাফু একরাশ হতাশা নিয়ে তাদের রুমে চলে এলো। রাতে তিনজন বেডে উপর হয়ে শুয়ে আছে। অরু গেমস খেলছে, তিন্নি কিছু একটা বলার জন্য আকুম বাকুম করছে, আর রাফু কি যেন ভাবছে। একটা কথা আমার মাথায় আসছে, ওই কি যেন নাম, ও হ্যাঁ, আহান। ওর সাথে কেন সবসময় তোর ঝগড়া হয়? দুজনেই একই নৌকার মাঝি। আর এক মিনিট, এই রাফু, কি ভাবছিস তুই? ভাবছি উনি বেশি ব্যথা পেয়েছেন। এই যা, কি বলে ফেললাম? মানে? মানে আরু, কি বলছিস? বেচারা রোশান একটু বেশি ব্যথা পেয়েছে মেবি। আর রাফু, তোকে এত মাতব্বরি করতে কে বলেছে? দুজন কি কাণ্ড ঘটাস? আমি কি জানতাম যে উনি বেশি ব্যথা পাবেন? আচ্ছা, কাল না হয় সরি বলে দিব। তিনজন হাসতে হাসতে শুয়ে পড়ল। এদিকে আহান তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে দেখলো রোশন এক পায়ে ভর করে হেঁটে আসছে। আহান তা দেখে বলল, কি রে রোশন, তোর পায়ে আবার কি হলো? আর বলিস না, ওই মেয়েটা। কোন মেয়ে? ওই বোম্বাই মরিচ? না না না, ওর ফ্রেন্ড কপি। কপি? ফুলকপি নাকি বাঁধাকপি? আহা, সরি, ওই যে রাফু মেয়েটা? হ্যাঁ, ওই মেয়েটা। ও আবার কি করলো? রোশন পুরো ঘটনাটা খুলে বলল। আরে ইয়ার, এই মেয়ে দুটো কেন আমাদের পিছে পড়ে আছে? আমাদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসে। বাবারে বাবা, আর যেন ওই মেয়ে দুটোর সামনে না পড়ি। তবে ওর সামনে পড়লেও ক্ষতি নেই। কেন? কারণ আমি ওর উপর ক্রাশ খেয়েছি। হাই রে ক্রাশ! আর কিছুদিন যাক, দেখবি বড় সড়ো একটা বাঁশ খাবি। বাঁশ? হ্যাঁ। আচ্ছা বরফ লাগা, না হলে ব্যথা বাড়বে। রাত 2:35। তিন্নি আর রাফু বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু অরুর চোখে ঘুম নেই। তার কানে বারবার ওই গানের প্রতিটা লাইন কানে বাজছে। এদিকে আহান ব্যালকনিতে যাওয়ার জন্য পা বাড়ালো, আবার এক পা পিছিয়ে দেখলো দেয়ালে একটা গিটার ঝুলানো। আহান সেই গিটার নিয়ে ব্যালকনিতে চলে গেল। আহান একটা টিউন বাজাতে লাগলো। অপর পাশে অরু গিটারের সুরটা শুনে তাড়াতাড়ি ব্যালকনিতে চলে আসলো। অরু দেখলো একটা ছেলে গিটার বাজাচ্ছে। ওই দিনের মতো আজও চেহারাটা দেখতে পারলো না। কি আর করার, অরু টিউনটা শুনতে লাগলো। পরদিন সকাল সকাল রাফুর ঘুম ভেঙে গেল, তাই সে রিসর্টের বাহিরে গেল। রাফু দেখলো রোশন বাহিরে দাঁড়িয়ে আছে এবং বাহিরের দিকে তাকিয়ে আছে।
রাফু ভাবলো রোশনকে সরি বলবে, তাই সে রোশনের পাশে দাঁড়ালো। রোশন কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকালেই দেখে রাফু। সরি, আমি আসলে জানতাম না যে আপনার পায়ে একটু বেশিই চোট লাগবে। রোশন চুপ করে আছে। সরি সরি। রোশন চলে গেল। উফ, এই রসুনটা আমার কথার দাম না দিয়েই চলে গেলেন। ধুর, আমি আর কথা বলতেই যাব না। না না, উনি তো আমার কারণেই ব্যথা পেয়েছে, ওনার কাছে ক্ষমা চেয়েই ছাড়বো, না হলে আমার নামও রাফিয়ানা। রোশন আড়ালে রাফুর কথা শুনলো, নিজের অজান্তে সে হাসলো। তারপর রুমে চলে গেল। বিকেলে সবাই রেডি হয়ে নিল ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। অরু বের হতেই মুখোমুখি হয় আহানের সাথে। সাথে সাথে দুজনের ফেস রিয়াকশন বদলে গেল। উফ, এই ডেভিলের চেহারাই দেখতে হলো, বিরক্তকর। এই বোম্বাই মরিচ এখানে কিভাবে আসলো? তার মানে ব্যালকনির মেয়েটা ও? শয়তান টেবিল তাকিয়ে আছে কেন? ধুর। অরু রাফু আর তিন্নিকে ডাক দিল। এরপর তিনজন বেরিয়ে গেল। আহান চলে যাওয়ার জন্য পা বাড়ালে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হয়। আহান দেখলো অরুর পা থেকে একটা পাইল খুলে পড়ে যায়। আহান পাইলটা তুলে নেয়, পাইলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আহান কিছু একটা ভেবে পকেটে রেখে দিল। এরপর আহান রোশন বেরিয়ে পড়ল। অরু রাফু আর তিন্নি একটা মার্কেটে গেল, যেখানে সব জিনিস শামুকের। তিনজন ঘুরে ঘুরে মার্কেটের জিনিসগুলো দেখতে লাগলো। তারা দেখলো শামুকের উপর নাম আর্ট করা। তিনজনেই এগুলো নেওয়ার জন্য তাদের নামের আর্ট খুঁজতে লাগলো। প্রথমে রাফু পেয়ে গেল, খুশিতে দিল এক লাফ। এরপর আবার খুঁজতে লাগলো তিন্নি আর অরুর জন্য। তিন্নিও পেয়ে গেল। অরু অনেক খুঁজলো কিন্তু পেল না। খুঁজতে খুঁজতে আবার পেয়েও গেল অরুণিমা। তারা তিনজন আরও অনেক জিনিস কিনলো। তারপর মার্কেট থেকে বেরিয়ে আসলো। তিনজনই কথা বলতে বলতে হাঁটতে লাগলো। অন্য দিক থেকে আহান আর রোশন আসছে। আস্তে আস্তে একসময় ওরা কাছাকাছি চলে আসলো। কথা বলার ঘোরে থাকায় অরু আর আহান বাজেভাবে ধাক্কা খায়। ফলে আহানের আর অরুর হাতে থাকা শামুকের জিনিসটা পড়ে যায়। হাই হাই, এটা কি হলো? আমার শামুক। হা হা হা। হোয়াট দ্য হেল? অরু মুখ তুলে তাকাতেই দেখে আহান। সাথে সাথে তার মাথা গরম হয়ে গেল। আহানেরও রাগ হতে লাগলো। আপনি কানা? আপনি কানা? দেখে চলতে পারেন না? তুমিও কি কানি? দেখে চলতে পারো না? আমার শামুক। ও মাই গড, আমারটাও পড়ে গেল। এই যে মিস বোম্বাই মরিচ, সবসময় কিভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া না করলে হয় না? আপনাকে? আহানের হাতে যে শামুকটা ছিল ওইটাতে আহানের নাম লেখা আছে, ঠিক অরুদের মতো। দুজনের শামুকগুলো উল্টো হয়ে পড়া ছিল। অরু তার সামনে পড়া শামুকটা নিয়ে আহানকে মুখ ভেঙচি মেরে চলে গেল। আহানও তার সামনের শামুকটা পকেটে নিয়ে নিল। অরু, তিন্নি আর রাফু চলে গেল। আহানরাও কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে গেল। সন্ধ্যায় অরুরা রেডি হয়ে সমুদ্রের পাড়ে গেল। অরু পানিতে পা ভেজাচ্ছে, তিন্নিও অরুর সাথে হাঁটছে। রাফু নিজে নিজে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কার সাথে যেন ধাক্কা খায়। চোখ তুলে তাকাতেই দেখে রোশন। আপনি? রোশন চলে যেতেই রাফু রোশনের হাত ধরে ফেলল। প্লিজ যাবেন না, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। রাফু ছলছল চোখে কথাগুলো বলল, মনে হয় এক্ষুনি কেঁদে দিবে। রোশন তাকিয়ে আছে। রোশন শুধু তাকিয়েই আছে। রাফুর কথায় রোশনের ধ্যান ভাঙল। কি হলো, মাফ করেছেন তো? প্লিজ প্লিজ প্লিজ। হুম সত্যি? হুম রাফু রোশনকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর রাফুর হুঁশ আসলো আর তাড়াতাড়ি ছেড়ে দিল। বেচারির লজ্জায় লাল হয়ে গেছে। রোশনও বুঝতে পারলো রাফু লজ্জা পেয়েছে। আই এম সরি, অ্যাকচুয়ালি। ইটস ওকে। রাফু কিছুক্ষণ পর বলল, বলছিলাম ফ্রেন্ডস। রোশন একটু ভেবে তার হাত বাড়িয়ে রাফুর হাতে রাখলো। একজন অন্যজনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ছেড়ে দিল। জানিস আরু, কত হ্যাপি লাগছে। এভাবে তিনজন ঘুরতে পারবো কখনো ভাবতে পারিনি। আমারও। শোন, আমার কেমন জানি লাগছে। আজ মাম্মা একবারও কল করলো না। না জানি পাপা আরিফ ওরা কেমন আছে। আমার টেনশন হচ্ছে রে। টেনশন করিস না, রিসর্টে গিয়ে কল করিস। আরু, তোর পায়েলটা কই? পাইল? অরু পা দেখে মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, আমার পাইলটা কই গেল? আবার শাকচুনি পাইল, আমার পছন্দের পাইল। হারিয়ে গেলি তুই আম্মু। বাবারে বাবা,
পায়েল হারিয়ে গেল এজন্য আবার পায়েলকেও বকছিস? মানে কি বলবো। কিচ্ছু বলিস না। আচ্ছা ইয়ার মন খারাপ করিস না, অন্য একটা নিস। তিন্নি অরুকে জড়িয়ে ধরলো। দূর থেকে আহান তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আহানের মনে পড়ল ওই পায়েলের কথা। আহান এক পা বাড়াতে গেলেই অরু আর তিন্নি ওইখান থেকে চলে গিয়ে রাফুকে খুঁজতে লাগলো। আহানেরও আর পায়েলটা দেওয়া হলো না। রাফুকে সহ সাথে নিয়ে তারা রিসর্টে চলে গেল। আহান আর রোশনও কিছুক্ষণ পর চলে গেল। অরু রিসর্টে এসেই আগে তার মাকে কল করলো, কিন্তু কল সুইচড অফ আসছে। অনেকবার ট্রাই করার পরও কলে পাচ্ছে না। এবার টেনশন আরও বেশি বেড়ে গেল। টেনশনে তার ঘুমও ভালোভাবে হলো না। পরের দিন সকালে আবারও ট্রাই করতে লাগলো। একসময় কল গেল, কিন্তু কেউ রিসিভ করলো না। 2-3 বার রিং হওয়ার পর তার মা ধরলো। হ্যালো মাম্মা, তোমরা সবাই কেমন আছো বলো তো? কত কল করলাম মাম্মা। ফোনের ওপাশ থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেল। মাম্মা কাঁদছো কেন তুমি? কিছু না মা, তুই ভালো আছিস তো? মামা সত্যি করে বলো, কি হয়েছে? তোর তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি মামা, কি বলছো এসব তুমি? আমি এক্ষুনি আসছি। হ্যালো মা। অরু তার মায়ের কথা না শুনে কল রেখে দিল। তারপর ব্যাগ গোছাতে লাগলো। আরো কি হয়েছে তোর? কাঁদছিস কেন? সব ঠিক আছে তো? অরু কান্না করতে করতে সব বলল। সব শুনে রাফু আর তিন্নিরও অনেক খারাপ লাগলো। তারাও সব কিছু গুছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। সবাই একেবারেই হসপিটালে চলে আসলো। এদিকে আহান সকাল সকাল বের হয়ে রিসর্টের বাহিরে দাঁড়িয়ে আছে। কখন অরুরা বের হবে আর কখন সে অরুকে তার পায়েলটা ফেরত দেবে। কি হলো আয়ান, কাকে খুঁজেছিস? ওই বোম, ওরা আজ দেখি বোরই হচ্ছে না। ও বুঝলাম, তাহলে এই কাহিনী। দূর, কি বলছিস? আমি তো এমনি বললাম। বাট একটা কথা তো বলতেই হয়, ওর মেয়েটা অনেক কিউট, ড্যাম কিউট। রোশন, একটা কথা আমার মাথায় আসছে না। তুই ও বোমটার কথা বেশি বলছিস কিন্তু। তুই তো জানিসই ও আমার ক্রাশ। হোয়াট? ইয়া, দেখ তুই ওই মেয়েটা কিন্তু ভালোই, খারাপ না। মাফ কর রে ভাই, তুই দেখ তোর ক্রাশকে। তা তো দেখবো, বাট ওরা এখন আসছে না কেন? রাফুকে একটা কল করে দেখবো। ওয়েট, রাফুর নাম্বার কই পেলি তুই? আরে কাল ফ্রেন্ডশিপ হলো। আহান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে রোশনের দিকে। রোশন কল করলো, কিন্তু রাফুর কল বন্ধ পেল। ইয়ার, ওর মোবাইলটা তো বন্ধ। চল একটু দেখে আসি। দুজনে গিয়ে দেখলো নতুন কেউ তাদের রুমে ঢুকছে। তারা অবাক হয়ে গেল। দুজন ম্যানেজারের কাছে গিয়ে বলল, আচ্ছা, রুম নাম্বার। তারা কি চলে গেছে? ও থ্যাঙ্কস। যা বাবা, ওরা চলে গেল। আরে রোশনের ক্রাশ পাখি তো উড়াল দিল। আহান আর রোশন চলে আসলো। আহানের কেন জানি মনটা অনেক খারাপ হয়ে গেল। এমন কেন মনে হচ্ছে যেন কোনো মূল্যবান কিছু হারিয়ে গেছে? অরু হসপিটালে গিয়ে দেখলো তার মা আর আরিফ বসে আছে। অরু গিয়ে দেখলো তার মা তার বাবাকে নিয়ে আসছে হুইল চেয়ারে করে। অরুর হাত থেকে ব্যাগটা পড়ে গেল। অরু তার বাবার সামনে বসে কাঁদতে লাগলো। তার বাবা কাঁপা কাঁপা হাতে অরুর মাথায় হাত বুলিয়ে দিল। অরু জড়িয়ে ধরলো তার বাবাকে। এরপর তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অরুর বাবাকে রিলিজ দেওয়ার পর তাকে বাসায় নিয়ে আসা হলো। অরু তার বাবার সাথে সাথেই আছে। রাফু আর তিন্নি অরুর সাথে কথা বলে চলে গেল। রাতে অরু তার বাবাকে খাইয়ে দিয়ে তার মার কাছে আসলো। তারপর কান্না কান্না গলায় বলল, মাম্মা এসব কিভাবে হলো, আর আমাকে একবারও জানালে না কেন? তোর বাবা যখন অফিস থেকে আসছিল তখন একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়, আর তোর বাবার একটা পা। অরুর মা আর কিছুই বলতে পারলো না। তার মানে পাপা আর হাঁটতে পারবে না? না রে মা, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মাম্মা তুমি টেনশন করো না, আমি আছি তো। অরু তার মাকে জড়িয়ে ধরলো। এরপর রুমে চলে আসলো। আহান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ঠিক কিছুদিন আগে এই সময় অরু তার পাশের ব্যালকনিতে দাঁড়িয়েছিল, অথচ আজ নেই। কেমন একটা খালি খালি লাগছে। আহান তার পকেট থেকে সেই পায়েলটা বের করে তার দিকে তাকিয়ে আছে। অরু ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই আহানের মুখটা ভেসে উঠল। অরু চোখ খুলে ফেলল। অরু তার লাগেজ থেকে কাপড় বের করছে।
এমন সময় সেই শামুকটা দিকে চোখ পড়ল। অরু শামুকটা নিয়ে দেখলো তার উপর আহানের নাম লেখা। আরে এটা তো ওই মিস্টার বজের টেবিলটার নাম, কিন্তু এটা আমার কাছে আসলো কিভাবে? অরু মনে করে দেখতে পেল শামুকগুলো উল্টো হয়ে পড়ার কারণে তার কাছে আহানেরটা চলে এসেছে। অরু মুচকি হাসলো। পরের দিন আহান তার রুম থেকে বের হচ্ছে, এমন সময় তার চোখ গেল পাশের রুমের দরজার দিকে, যেটা অরুদের ছিল। আহান দেখলো অরু হাসছে। আহান যেই না এক পা এগুবে তখনই উধাও হয়ে গেল। ও শিট, এই মেয়েটা আমার কল্পনায় এসে গেছে। আহান মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। আহান, ওই মেয়েগুলোকে মিস করতেছি। আমাদের সাথে ঝগড়া করার মুহূর্তগুলো খুব মিস করছি। আচ্ছা, রাহুর সাথে কথা হয়েছে? ও হ্যাঁ, ওরা নাকি কাল একটু তাড়াহুড়া করেই চলে গিয়েছিল। বাট ওয়াই? অ্যাকচুয়ালি ওর বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ওরও দেরি না করে চলে গিয়েছে। অরুর বাবার অ্যাক্সিডেন্টের কথা শুনে আহানের ভীষণ খারাপ লাগা শুরু করে দিয়েছে। চল রোশন, আমরা বাসে চলে যাই, ভালো লাগছে না। বেশি মিস করছিস নাকি? আরে না, আমি নিজেও জানি না কেমন অস্থিরতা কাজ করছে ওর জন্য। আর কি কখনো দেখা হবে? কি রে, কি ভাবছিস? নাথিং। আহান আর রোশন পরের দিনই বাসার উদ্দেশ্যে রওনা দিল। কয়েকদিন পর মাথায় কিচ্ছু আসছে না, পাপা তো আর অফিসেও যেতে পারবে না, আর আমার আরিফের পড়াশোনা। অরু মাথা চেপে ধরলো, খুব কান্না পাচ্ছে তার। এমন সিচুয়েশন সে কখনো ফেস করেনি। হ্যাঁ, আমারই কিছু একটা করতে হবে। এর মধ্যে অরুর মা আসলো। অরু তাড়াতাড়ি চোখ মুছে ফেললো। মাম্মা, তুমি? মারে, কি থেকে কি হয়ে গেল? তোর বাবা তো আর হাঁটতেই পারবে না। অফিস তো দূরের কথা, এর মধ্যে আবার আরিফের পড়াশোনা। মাম্মা তুমি টেনশন করো না, আমি আছি তো, আমি একটা চাকরি করব। কিন্তু মা। কোনো কিন্তু না মাম্মা। আচ্ছা মাম্মা, তুমি যাও, আমার একটু ঘুমাতে হবে, প্রচুর ঘুম পাচ্ছে। আচ্ছা যা ঘুমা। অরু দরজা বন্ধ করে দিয়ে তার রুমের ব্যালকনিতে চলে গেল। হঠাৎ তার কানে আসলো ওই গানটি, যেটা অরু সমুদ্রের পাড়ে শুনেছিল। এটা তো ওই গানটা না, কণ্ঠটা তো ভিন্ন। ধুর, আমি না, উনি এখানে কিভাবে আসবে? ওরও চাকরিতে মন দে, চাকরি কিভাবে পাবো? আচ্ছা, কাল না হয় ভাববো। অরু ঘুমাতে চলে গেল। পরের দিন অরু টিভি দেখার জন্য সোফায় বসে পড়ল। যেই না টিভির রিমোট নেবে, এমন সময় তার চোখ পড়ল নিউজ পেপারের দিকে। নিউজ পেপারে একটা চাকরির খবর দেখতে পেয়ে খুশিতে দিল এক লাফ। বাদরের মতো লাফাচ্ছিস কেন? বেশি কথা বলবি না, এবার দেখি শারিফ, এই চাকরিটা আমি পাবোই পাবো। তুই আবার চাকরি? হাস্যকর। হ্যাঁ, যদি পাই তো। চ্যালেঞ্জ তুই পাবি না। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। অরুর মা এসে বলল, কি হলো, দুজন ঝগড়া করছিস কেন? মাম্মা, নিউজ পেপারে চাকরির খবর দেখতে পেলাম, তাও আবার পিএ। ভাবছি কাল ইন্টারভিউ দিতে যাব। দোয়া করি তুই যেন চাকরিটা পেয়ে যাস। দোয়া করো মাম্মা। এদিকে আহানের মাথায় সবসময় অরুর কথা ঘুরঘুর করছে। ড্যাম ইট, এই মেয়েটা তো মাথায় ভর করে আছে, তবে মেয়েটার মুখে আলাদা একটা মায়া আছে। আরে আমি এই মেয়েটার কথা কেন ভাবছি? আহান তার ব্লেজারটা রাখতে যাবে, এমন সময় কিছু একটা পড়ার শব্দ হলো। আহান দেখলো ওই শামুকটা। আহান শামুকটার উপর অরুর নামটা দেখতে পেল। নিজের অজান্তেই সে হেসে দিল। একে একে সব স্মৃতি তার মনে পড়তে লাগলো। অরু আজ খুব সকাল সকাল উঠেছে, যেহেতু ইন্টারভিউ দিতে যাবে। অরু রেডি হয়ে সব প্রয়োজনীয় পেপারস নিয়ে নিল। মাম্মা, আমি যাচ্ছি, তুমি পাপার খেয়াল রেখো। সাবধানে যাস মা। অরু বিদায় নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর অফিসটাই আসলো। অরু বাহিরে তাকিয়ে দেখলো অফিসটা অনেক বড় আর চারিদিকটা অনেক সুন্দর। ও ওয়াও, কি কিউট। হে আল্লাহ, প্লিজ প্লিজ এই জবটা যেন হয়ে যায়। অরু ভেতরে ঢুকে দেখলো ইন্টারভিউ দিতে অনেকেই এসেছে, প্রায় একটা লম্বা লাইন বললেই চলে। কি জানি জবটা আদৌ হবে কিনা। একটু পর অরু সিরিয়াল আসলো। অরু দোয়া পড়ে বুকে ফু দিয়ে ভেতরে প্রবেশ করার জন্য বলল, মে আই কাম? অরু আর বলতে পারলো না সামনের মানুষটাকে দেখে। সামনে আহান তার চেয়ারে বসে আছে। আহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরুর দিকে।
সে কখনো ভাবেনি আবার অরুর সাথে দেখা হবে, তাও আবার এভাবে তারই অফিসে। আহানের আগের যে পিএটা ছিল সে দেশের বাইরে চলে যাওয়ার কারণে নতুন পিএর প্রয়োজন ছিল, তাই এটা করা। আহান বিনা পলকে তাকিয়ে আছে। এদিকে অরু ভাবছে, এই রে, শেষ রক্ষা বোধহয় আর হলো না। এই রাগী ডেভিলটা কি আমাকে জবে নেবে? কক্সবাজারে ওনার সাথে কি ঝগড়াটাই না করেছিলাম। ধুর, ঝগড়া না করলেই হতো। অরু ভয়ে ভয়ে কাঁচের গ্লাসটায় একটু নক করলো। এতে আহানের হুঁশ আসলো। আহানের নিজের খুব অস্বস্তি লাগছে। অরুর দিকে সে কেমনভাবে তাকিয়েছিল। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। অরু ভিতরে প্রবেশ করলো। অরু আহানকে দেখে আরেক দফা ক্রাশ খেলো। অফিসের ড্রেসে আহানকে খুব হ্যান্ডসাম লাগছে। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। অরু তার ইম্পর্টেন্ট পেপারসগুলো আহানকে দিল। আহান সব চেক করে দেখলো। এত অল্প বয়সে জব? স্যার, এটা আমার অনেক দরকার। আহানের মনে পড়লো অরুর বাবার অ্যাক্সিডেন্টের কথা। ও, বাট জবের ব্যাপারে তোমার কতটুকু ধারণা আছে? অরু কি বলবে বুঝতে পারছে না। মানে? লিসেন, অনেক সময় আমাদের সন্ধ্যায় বা অনেক দূরের জায়গায় গিয়ে মিটিং করে ডিল করতে হয়। যেহেতু তুমি আমার পিএ হবে, সো তোমাকেও আমার সাথে সাথেই থাকতে হবে। তাই বলছি, তুমি কি রাজি আছো? অরু একটু ভেবে বলল, জি স্যার, রাজি। বাট একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? 1 বছরের আগে এই জবটা ছাড়তে পারবে না। ওকে স্যার। গুড, এখন এই পেপারে সাইন করো। কেন স্যার? কে জানে পরে আবার তুমি স্বীকার নাও করতে পারো। অরু আহানের থেকে পেপারটা নিয়ে সাইন করে দিল। ভেরি গুড। তো কবে জয়েন করছো? স্যার, আমি কাল থেকে জয়েন করব। ওকে। অরু চলে যেতে লাগলেই আবার পেছনে ফিরে বলল, স্যার, সরি। ফর হোয়াট? কক্সবাজারে, আই মিন। ইটস ওকে। রাতে আহান রোশনকে কল করলো। রোশন, আজ একটা গ্রেট নিউজ আছে। কি নিউজ? গেস কর। তোর বউ ঠিক হয়ে গেছে নাকি? তুই আছিস বউ নিয়ে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। জানিস আজ অফিসে কে এসেছিল? তাও আবার জবের জন্য। তোর অফিস আমি কিভাবে জানবো? অরু এসেছে ডিয়ার রোশন। অরু। হোয়াট, আর ইউ সিরিয়াস? ইয়া, অফ কোর্স। ও মাই গড, মাই ক্রাশ অরু ফাইনালি তোর বিয়ে। 1 মিনিট, তুই কিভাবে জানিস আমি ওকে সিলেক্ট করেছি? আর ইয়ার, রাফু বলেছে ওর জব হয়ে গেছে, তাই এখন এটাই ধরে নিলাম। তোর বাবার অ্যাক্সিডেন্টের জন্য মেবি জবটা করছে। হতে পারে। তারা দুজন আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। আহান তার মোবাইল ঘুরিয়ে ঘুরিয়ে ভাবতে লাগলো, এই মেয়েটা আমার মাথায় ঘাপটি মেরে বসে আছে। কাল থেকে তো আমি ওর বস। ওয়েট ওয়েট ওয়েট, তার মানে ও আমার পিএ। এইবার আসবে আসল ঝগড়া। ঝগড়ার বদলে এই কিছু ছোটখাটো অত্যাচার, বাট তা হবে কিছু দিন বা কিছু মাসের জন্য। আমাকে কি যেন বলতে? ও হ্যাঁ, রাগী ডেভিল। এইবার সহ্য করবি রাগী ডেভিলের অত্যাচার। পরের দিন অরু বেঘুরে ঘুমিয়ে আচ্ছন্ন, কারণ সে জানেই না আজ অফিসে তার প্রথম দিন। অরুর মা এসেছে তাকে ঘুম থেকে জাগানোর জন্য। অরু, এই অরু, ওঠ না মা, অফিস যাবি না? অরু তো ঘুম। এবার অরুর মা রেগে অরুকে ডাক দিল, অরু। মাম্মাম, সকাল সকাল ভাঙা রেকর্ড চালু করে দিয়েছে কে? বন্ধ করতে বলো প্লিজ। অরু কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। অরুর মা কাঁথা নিয়ে ফেললো। ভাঙা রেকর্ড, দাঁড়া দেখাচ্ছি। ওঠ ওঠ বলছি। ওহো মাম্মাম, আমার ঘুম তো তোমার সহ্যই হয় না। যা তুই ঘুমা, অফিসে ঘুমের মধ্যেই করিস। মহারানীর ঘুম ভেঙেছে তাহলে। এবার উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে আসুন। অরু ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে আসার পর চুল ঠিক করে নিল, কিন্তু সামনের চুলগুলো বারবার চোখে চলে আসার কারণে একটা ক্লিপ দিয়ে বেঁধে রাখলো। ব্যাস, রেডি। মাম্মাম, আমি যাচ্ছি। আরে নাস্তা তো করে যা। নো মাম্মাম, আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে। অরুর মা জোর করে একটা টিফিন বক্স হাতে ধরিয়ে দিল। মাম্মাম, এসবের কি দরকার ছিল? অরুর মা তার কপালে একটা চুমু দিল। খেয়ে নিস। অরু তার মায়ের গালে চুমু দিয়ে চলে গেল। ট্রাফিকের কারণে আরও 5 মিনিট লেট হয়ে গেল।
অফিস ডোরের সামনে চোখ বন্ধ করে কিছুক্ষণ নিজেকে শান্ত করে নিল, এরপর দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। অরুকে সবাই স্বাগতম জানালো। একটা মেয়ে এসে বলল, তুমি কি মিস অরুণিমা, স্যারের নতুন বিয়ে? ইয়া ম্যাম। আরে ম্যাম কেন বলছো? আমার নাম সোহানি, সোহাও বলতে পারো। ওকে, বাই দ্য ওয়ে, ওয়েলকাম। থ্যাঙ্কস। কিন্তু প্রথম দিনে তুমি অনেক লেট করেছো, আর স্যার কিন্তু অনেক রাগী। জানি তো, রাগি ডেভিল। কিছু বললে? না, কিছু না। আরে আমি একদম ভুলে গেছি, তোমাকে তো স্যারের কেবিনে যেতে বলেছে। ওকে, যাচ্ছি, আমার কাজও বুঝে নিতে হবে আবার। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। অরু যাবার জন্য পা বাড়াতেই স্লিপ খেয়ে পড়ে যেতেই আহান ধরে ফেলল। আহান আসছে অরু এসেছে কি না দেখতে। এর মধ্যে অরু পড়ে যেতে নিলেই আহান ধরে ফেলল। অরুর চুল ভেজা হওয়ার কারণে সে জায়গায় একটু ভিজে গিয়েছিল, আর অরু তাতেই স্লিপ খেলো। অফিসের সবাই তাদের দিকে তাকিয়ে আছে। অরুর চুলের ক্লিপটা খুলে পড়ে যায়, যার কারণে সামনের চুলগুলো আবার চোখে চলে আসলো। আহান হাত দিয়ে চুলগুলো কানের পেছনে গুজে দিল। অরু চোখ বন্ধ করে ফেলল। আহানের হুঁশ আসতেই অরুকে ঠিকভাবে দাঁড় করিয়ে বলল, দেখে হাঁটতে পারো না? এখনই তো কোমর ভাঙতে। আহান দেখলো অরু তার দিকে তাকিয়ে আছে। আহান অরুর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ও হ্যালো মিস অরু। জি জি, বলুন। আমি কি ভাষণ দিচ্ছি নাকি যে বলতেই থাকবো? ও সো সরি। ইমিডিয়েটলি কেবিনে এসো। ওকে স্যার। আহান চলে গেল। অরু ভয়ে ভয়ে আহানের কেবিনে নক করলো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। অরু আহানের সামনে ভীতু ভীতু চেহারায় দাঁড়িয়ে আছে। প্রথম দিনই লেট? সরি স্যার, জ্যাম ছিল। সবার একই কথা, জ্যাম। উফ। ওকে, আজ ওকে ক্ষমা করলাম। নেক্সট টাইম জানো তোমাকে সবার আগে দেখি। ওকে স্যার। অরু দাঁড়িয়ে আছে আর আহান তার ল্যাপটপে কি যেন করছে। তা দেখে অরু বলল, স্যার আমি কি করব? তুমি এক কাজ করো, ড্যান্স করো। কি? আমি ডান্স করব? বাট আমি তো ডান্স করতে পারি না। উফ, স্টুপিড। আচ্ছা শোনো, তুমি আপাতত তোমার ডেস্কে যাও, আমি কিছু মেইল পাঠাচ্ছি, ওগুলো চেক করবে। ওকে স্যার। নাও গেট লস্ট। অরু বেরিয়ে গেল। অফিসের সবাই কেমন করে জানি তার দিকে তাকিয়ে আছে। অরু সবাইকে উপেক্ষা করে তার ডেস্কে বসলো। অরুর এক পাশের ডেস্কে আছে দীপ, অন্য পাশে আছে সোহা। দীপ বলল, হাই, আমি দীপ। হ্যালো। তোমার নাম যেন কি? অরুণিমা। নাইস নেম। থ্যাঙ্কস। এই অরু। হে, সোহা বলল। স্যার কি বেশি বকা দিছে? আরে না না। গুড, আচ্ছা কাজ করো। দুজন মন দিয়ে কাজ করছে। অফিস ছুটি হওয়ার পর অরু বাসায় চলে আসলো। অরুর মা বলল, কেমন কাটলো মা আজ প্রথম দিন? ভালো মাম্মা। ভালো হলেই ভালো, যা ফ্রেশ হয়ে খেতে আয়। অরু তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে গেল। মনে পড়ল সকালের কথা, যখন আহান তার আলতো হাতে চুলগুলো কানের পেছনে গুজে দিয়েছিল। অরু আয়নায় দেখলো তার গাল দুটো লাল হয়ে আছে। সম্ভবত এটা তখনই হয় যখন কেউ লজ্জা পায়। তবে কি অরু লজ্জা পাচ্ছে? অরু ভাবতে ভাবতে নিচে চলে গেল। রোশন অনেকবার রাফুকে কল করে, কিন্তু রাফুর কল বিজি পায়। এত রাতে রাফু কার সাথে কথা বলছে? আরেকবার ট্রাই করে দেখি। রোশন আরেকবার কল করলো। এবার রাফু কল ধরে বলল, সরি, আসলে আমার একটা ফ্রেন্ড কল করেছিল তাই। ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? আরে না, বয়ফ্রেন্ড কেন হবে? তার মানে তুমি বলতে চাইছো তুমি স্টিল সিঙ্গেল? অফকোর্স, ইউর সিঙ্গেল। ভালো একটা মেয়ে তো পেলাম যে এখনো সিঙ্গেল। আচ্ছা, তোমার ফ্রেন্ড একটা আছে না, অরূপ? ওর কি কোনো বিএফ আছে? না, কেন? রোশন মনে মনে অনেক খুশি হলো। না, এমনি। দুজনের মধ্যে আরো কিছুক্ষণ কথা হলো। রাফুর একটু ঝটকা লাগলো রোশনের কথায়, তাও রাফু তেমন একটা পাত্তা দিল না। আজ অরু তাড়াতাড়ি উঠে গিয়েছে, কারণ তার রাগী ডেভিল বস কি না অত্যাচার করে এ ভয়ে।
ইস, কিসের পাল্লায় পড়লাম? আমার কিউট কিউট ঘুম ভেঙে এখন অফিসে যেতে হয়। ধুর। অরু বিরক্তি নিয়ে অফিসে চলে গেল। অরু কম্পিউটারে মেলগুলো আবার চেক করে নিল। এর মাঝে সোহা আর অরুর মধ্যে টুকটাক কথা হলো। আহান তার কেবিন থেকে সব দেখতে পাচ্ছে। আহান মনে করলো সোহা আর অরু কাজ না করে অযথা গল্প করছে। আহান অরুকে তার কেবিনে আসতে বলল। আহান অরুর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। অরু ভয়ে চুপসে আছে। কাজ না করে গল্প কেন করছো? ওটা তো শাট আপ। দেখো, আমি এই ফাইলটা কিভাবে চেক করছি। এটার মতো তোমাকে সব ফাইল চেক করতে হবে। মনে রাখবে, একটা ভুলও যাতে না হয়। ওকে স্যার। আহান অরুকে বুঝিয়ে দিচ্ছে। অরু একটু পর আহানের দিকে তাকালে সে আর চোখ ফেরাতে পারছে না। অরু ভাবছে আহান কিভাবে এত কিছু সামলায়। অরু খেয়াল করলো এই পর্যন্ত আহানকে যতবার দেখলো ততবারই সে আহানকে টাই পড়তে দেখেনি। সো কমপ্লিট। জি। হোয়াট জি? বুঝেছো তো? ইয়েস স্যার। নাও ইউ গো। অরু এক পা যেতে আবার পেছনে এসে বলল, স্যার একটা কোয়েশ্চেন করি? করো। আচ্ছা স্যার, আপনি টাই পরেন না কেন? আই মিন, আপনাকে টাই পরা একবারও দেখিনি তাই। ওয়াই? এনি প্রবলেম? নো স্যার, আমি এমনি জিজ্ঞেস করলাম। আমি টাই বাঁধতে পারি না তাই। আহানের কথা শুনে অরু হু হু করে হেসে উঠল। এইভাবে হাসে কি আছে? সবাই তো টাই বাঁধতে পারবে এমন কোনো কথা নেই। স্যার, আপনি এত বড় বিজনেসম্যান আর আপনি টাই বাঁধতে পারেন না? এটা কেমন অদ্ভুত, তাই না? অদ্ভুতের কি আছে এখানে? আর তুমি এমন ভাবে বলছো জানো তুমি খুব বাঁধতে পারো। অফকোর্স পারি, এটা না পারি কি আছে? এটা আমার বাঁ হাতের খেলা। ও রিয়েলি? জি। গুড। তাহলে তো তোমার একটা কাজ বাড়লো। মানে? কাল থেকে আমাকে টাই বেঁধে দেওয়ার দায়িত্ব তোমার। আফটার অল তুমি আমার পিএ। কিন্তু স্যার। অফিস কয়টায়? 9। আসো কয়টায়? 8:30। বাট স্যার। কাল থেকে 8টায় এই অ্যাড্রেসে চলে আসবে। নো মোর এক্সকিউজ, নাও ইউ গো। অরু রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। অরু নিজের ডেস্কে গিয়ে নিজে নিজে বলতে লাগলো, বজ্জাত রাগী, ডাইনি, রাগী ডেভিল, ভ্যাম্পায়ার। কাল থেকে আরো ভরে উঠতে হবে। দূর আম্মু। আচ্ছা স্যার যে অ্যাড্রেস দিল এটা কিসের? অরু, হ্যাঁ হ্যাঁ। নিজে নিজে কি বিড়বিড় করছো? নাথিং। অফিস ছুটি হওয়ার পর অরু বাসের জন্য দাঁড়িয়ে আছে। আজ একটু লেট হওয়ায় রাস্তায় কোনো গাড়ি নেই। অরু একা একা হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর অরুর মনে হলো কেউ ওর পিছু নিয়েছে। অরু একটু জোরেই হাঁটতে লাগলো, কিন্তু তারাও সেই অরুর পেছনে পেছনে আসতে লাগলো। এবার অরুর মাথা খারাপ হয়ে গেল। অরু দাঁড়িয়ে গেল, পেছনে ফিরে দেখলো 3টে বকাটে ছেলে অরুর পিছু নিচ্ছে। অরু ওদের সামনে গিয়ে বলল, এই শাকচুন্নার দল, আমার এইভাবে পিছু নিয়েছিস কেন? কারা শাকচুন্নির দল? আরে আর কারা, তোরা নিজেরাই তো। এ মেয়ে, তুমি আমাদের চেনো? আমরা কে? শোন ভাই, তোরা কে তা জানার কোনো ইন্টারেস্ট নেই আমার। এ মেয়ে, তুমি কিন্তু বেশি কথা বলছো। বাড়ি তোরা জানিস না আমি একটু বেশি কথা বলি। ভাই, মেয়েটা মনে হয় পাগল। পাগল কথাটা শুনে অরুর মাথা খারাপ হয়ে গেল। অরু ছেলেগুলোর সামনে তার এক আঙুল দেখিয়ে বলল, ওই কে পাগল? হ্যাঁ কে পাগল? আমাকে দেখে তোদের পাগল মনে হচ্ছে? দাঁড়া, দেখাচ্ছি মজা। অরু তার ব্যাগ দিয়ে ছেলেগুলোকে উড়াধুরা পিঠাতে লাগলো। বলবি আর বলবি আর পাগল বলবি? কথাটা বলে আবার মারতে লাগলো। এবার অরু এদিকে সেদিকে কি যেন খুঁজতে লাগলো। রোডের পাশে একটা ইট দেখতে পেল। ইটটা হাতে নিয়ে অরু বলল, এই ইট দিয়ে তোদের সকলের মাথা ফাটিয়ে মগজ বের করে ফেলবো। দাঁড়া তোরা, আয় দাঁড়া। অরু ইটটা নিয়ে যেই না মারতে যাবে অমনি কে যেন অরুর হাত ধরে ফেললো। অরু সামনে তাকিয়ে দেখলো আহান ওর হাত ধরে রয়েছে। অরু ভয়ে কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে তার হাত থেকে ইটটা পড়ে গেল, আর ইটটা পড়লো বকাটে ছেলেগুলোর মধ্যে একজনের পায়ে। ফলে ছেলেটা ব্যথায় পাটা ধরে নিচে বসে পড়ল। অরু ভয়ে কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে তার হাত থেকে ইটটা পড়ে গেল, আর ইটটা পড়লো বকাটে ছেলেগুলোর মধ্যে একজনের পায়ে। ফলে ছেলেটা ব্যথায় পাটা ধরে নিচে বসে পড়ল। এই অরু, কি করছো তুমি? ইট দিয়ে মারতে যাচ্ছ ওদের? স্যার, ওরা কি করেছে জানেন? কি করেছে? ফার্স্ট আমার পিছু নিয়েছে, আর সেকেন্ড আমাকে পাগল বলেছে। আহান ওদের সামনে গিয়ে বলল, আপনারা রাস্তায় এভাবে মেয়েদের ডিস্টার্ব কেন করেন? আর ভাই, আজ বেঁচে গেলেন, মেয়েটা আপনাদের মাথা ফাটাতো।
আর জীবনেও পিছু নিব না। তিনজন দৌড়ে চলে গেল। আহান অরুকে বলল, আসো তোমাকে ড্রপ করে দিই। না স্যার, আমি চলে যেতে পারবো। আমি আক্স করিনি, আসো। অরু উপায় না পেয়ে আহানের সাথে গেল। আহান ড্রাইভ করছে আর অরু মোবাইল বের করে গেমস খেলছে। আহান একটু উঁকি মেরে দেখলো অরু গেমস খেলছে। আহান মনে মনে বলল, কি মেয়ে রে বাবা, একটু আগে ইট মেরে কারো মাথা ফাটিয়ে দিচ্ছে, আর এখন নিশ্চিন্তে বাচ্চাদের মতো গেমস খেলছে। এই মেয়েকে বোঝা বড় তাই। স্যার স্যার স্টপ, এসে গেছি। ও, আহান গাড়ি ব্রেক করে অরুকে নামিয়ে দিয়ে চলে গেল। সাদিক আর কেবল বলি থ্যাঙ্কস নিয়ে চলে গেল। আচ্ছা, কাল না হয় বলে দিব না। অরু লাফাতে লাফাতে বাসায় ঢুকে পড়ল। বাসায় আসার পর তার মাম্মামের নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। অরু সব বুঝিয়ে বলে তার রুমে চলে গেল। পরদিন সকালে অরুর ঘুমের 12টা বাজিয়ে দিল সবার বিখ্যাত দুশমন মানে অ্যালার্ম। একের পর এক বেজেই যাচ্ছে। আব্বে চুপ হো যা দুশমন। মাম্মা, এই দুশমনকে চুপ করাও। শেষ রক্ষা আর হলো না, অরুকেই বন্ধ করতে হলো। অরু চোখে ঘুম নিয়ে হেলে ধুলে ওয়াশরুমে চলে গেল। অরুর মা আসছে অরুকে ডাকার জন্য। হরু, কিরে কই গেলি? বিছানার নিচে পড়ে যাসনি তো? না, নেই তো। হরু, এই তো আমি এখানে। তুই? আমি কি স্বপ্ন দেখছি, নাকি তুই ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে ওয়াশরুমে চলে গিয়েছিস? ওহো মাম্মা, আমি সজাগ আছি, দাঁড়াও, তোমাকে একটা চিমটি কাটি। বজ্জাত মেয়ে, মাকে চিমটি দিবি তুই? মাম্মা, ব্রেকফাস্ট রেডি করো, অফিস যেতে হবে। আচ্ছা, তুই আয়। অরু রেডি হয়ে নিল। হঠাৎ ড্রেসিং টেবিলের ওপর তার চোখ পড়ল। আহান অরুকে যে অ্যাড্রেসটা দিল সেটা। ও মাই গড, আই থিঙ্ক এটা ডেভিডের বাসাই হবে। এই বজ্জাটার মাথায় কি চলে আল্লাহ জানে। উফ। অরু কোনো মতে ব্রেকফাস্ট করে আহানের বাসার উদ্দেশ্যে রওনা দিল। অরু একটা ট্যাক্সি ডাকলো। আঙ্কেল, এই অ্যাড্রেসটা দেখুন। আরে এটা তো বিজনেসম্যান আহান আবরারের বাসার অ্যাড্রেস। আপনি ওনাকে চেনেন? ওনাকে কে না চেনে? আপনি এত সকাল ওনার বাসায়? আমি ওনার কি, আপনি কি নিয়ে যাবেন? অবশ্যই, আসুন। অরু ট্যাক্সিতে উঠে পড়ল। ড্রাইভার গাড়ি চালাতে চালাতে বলল, জানেন উনি কিন্তু ভীষণ ভালো মানুষ। বড় বিজনেসম্যান হলেও ওনার মনে একটুও অহংকার নেই। ভালো নাকি এক নম্বর ডেভিল সেটা আমি জানি, তাই নাকি? তা আপনার এমনটা কেন মনে হলো? একদিন কয়েকজন পকেটমার আমার উপার্জিত সব টাকা নিয়ে আমাকে অনেক মারছিল, তো উনি এসব দেখে আমাকে বাঁচিয়েছিলেন আর কয়েক হাজার টাকাও দিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, ওনার আচরণ ব্যবহার অনেক ভালো। বেটা বচ্চার ডেভিলটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না, ভালোই আছে। তার মানে আমি নিশ্চিত এসে পড়েছি। ও হ্যাঁ, এই নিন। অরু চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। বাড়ির চারদিকে নানান ধরনের ফুল গাছ। একটা মালি ফুল চারায় পানি দিচ্ছে। বাড়ির বাহিরে এত সুন্দর, না জানি ভেতরটা কত সুন্দর হবে ভাবতে থাকলো অরু। অরু দরজার সামনে এসে কলিং বেল দিতেই একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিল। মহিলাটি হাসি মুখে অরুর দিকে তাকালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মা, কে তুমি? জি আন্টি, আমি আহান স্যারের পিএ। ও আচ্ছা, ভিতরে এসো। অরু ভেতরে ঢুকে অনেক অবাক হয়ে গেল। আহানদের বাসাটা এত সুন্দর, দেখলে তাকিয়েই থাকতে ইচ্ছে করে। আহান কারো আওয়াজ পেয়ে রুম থেকে একটু বের হয়ে দেখলো অরু এসে পড়েছে। আহান ওপর থেকে বলল, মম, ওরুকে কফি নিয়ে আমার রুমে আসতে বলো। আচ্ছা। কিচেনটা কোন দিকে আন্টি? আরে বিজলি মানে আমাদের কাজের বুয়া, ওকে বলছি কফি বানিয়ে দিতে, তুমি শুধু নিয়ে যেও। না আন্টি, আমি বানিয়ে নিয়ে যাই, আর বড় কথা আমি ওনার পিএ। আচ্ছা মা, নিয়ে যাও। অরু কফি বানাতে চলে গেল। এই বিজলি মেয়েটা দেখতে ভারী মিষ্টি, তাই না? হ খালা, মেলা সুন্দর। আহা, আমার আহানের জন্য এমন একটা মিষ্টি বৌমা আনবো। এরপর আহানের মা কাকে যেন কল করলো। অরু কিচেনে গিয়ে কনফিউজড হয়ে গেল, কোনটাতে চিনি আর কোনটাতে কি। অরু কিছুই তো জানে না। এই রে, কি মহা বিপদে পড়লাম। কোনটা চিনির কৌটা, কোনটা নুনের কৌটা, কিছুই তো বুঝতে পারছি না। তোর বিসমিল্লাহ বলে বানিয়ে ফেলি, যা হবে হবে। অরু কফি বানিয়ে আহানের রুমে নক করলো। কাম ইন। অরু দেখলো আহানের রুমটা পুরোই হোয়াইট আর ব্লু, প্রায় সব জিনিসের রঙই সাদা আর নীল।
কফি এনেছো? জি স্যার, এই নিন। আহান কফিতে এক চুমুক দিতেই ফেলে দিল। ইয়াক, এটা কফি নাকি নুনের বস্তা সহ ঢেলে দিয়েছো? সরি স্যার, আসলে কোনটা নুন আর কোনটা চিনি বুঝতে পারিনি। মাথা মোটা। কিন্তু আমার মাথাতে কত সুইট আর কিউট। আপনার কোন দিক দিয়ে মনে হলো আমি মোটা? শাট আপ, টেস্ট করলে তো পারতে। আই এম রিয়েলি সরি স্যার, এটাই শেষ, আর কখনো ভুল হবে না। ওকে, নেক্সট টাইম যাতে একই ভুল আর না হয়। ওকে স্যার। এবার নাও টাইটা বেঁধে দাও। অরু টাই নিয়ে আহানের সামনে দাঁড়ালো। আহান অরুর থেকে লম্বা হওয়ায় অরু দাঁড়িয়ে রইল। কি হলো, পরিয়ে দাও। খাটো হলে যা হয় আর কি। অরু রাগে কটমট করতে লাগলো। আহান অরুর দিকে এক পা এগিয়ে আসলো। অরু ভয়ে একদম চুপসে রয়েছে। আহান অরুর এক কদম কাছে চলে এলো। অরু চোখ বন্ধ করে ফেললো। আহান অরুর পেছন থেকে একটা ছোট্ট টেবিল নিয়ে অরুর সামনে রেখে বলল, না এবার তো পারবে। অরু চোখ খুলে দেখলো তার সামনে ছোট্ট টেবিল। অরু বুঝতে পারলো এটার ওপর দাঁড়িয়ে আহানের টাই পরিয়ে দিতে হবে। ছি অরু, তুই কি উল্টা পাল্টা ভেবেছিস? কি হলো? না দিচ্ছি। অরু টেবিলে উঠে আহানকে টাই পরিয়ে দিল। আহান অরুর দিকে তাকিয়ে রইল। আহান দেখলো অরু টাই বেঁধে দেওয়ার সময় মুখটাকে 2-3 ভঙ্গিমাতে করলো। ব্যাপারটা আহানের কাছে খুব অদ্ভুত হাসির কারণ হলো। আহানের হুঁশ ভাঙিয়ে অরু বলল, দেখেন আমি পেরেছি। কয়টা পেরেছো? মানে? তুমি তো বললে পেরেছো। স্যার আমি বলেছি আপনার টাই বেঁধে দিতে পেরেছি। এটা বললেই হতো। উফ স্যার, অফিস। ও হ্যাঁ চলো। অরু টেবিল থেকে নামতে গিয়ে পড়ে যেতে লাগলো। আহান দেখলো অরু পড়ে যাচ্ছে। আহান ধরতে গিয়েও ইচ্ছে করে ধরলো না। ও মা গো, আমার কোমর ভেঙে গেল। এই যে ম্যাডাম, এতটুকু টেবিল থেকে পড়ে কেউ কোমর ভাঙে? ফানি। হাউ ফানি। সিনেমায় দেখেছি নায়িকা পড়ে গেলে নায়ক খপ করে ধরে ফেলে, আর এই বজ্জাত রাক্ষস রাগী টেবিল ধরলো না, ইচ্ছা করছে। বিড়বিড় করা শেষ, এবার আসো, তোমার জন্য লেট হয়ে যাবে। আসছি স্যার। দুজন আহানের মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। অরু এখন নিজেই কনফিউজড হয়ে গেছে। ও কি আহানের সাথে আসবে নাকি তাকে আবার আলাদাভাবে যেতে হবে? আহান বলল, এখানে দাঁড়িয়ে থেকে শুট কি হবে নাকি অফিসেও যাবে? শুটকি? ইয়াক, ছি। আচ্ছা তাহলে তুমি শুটকির গন্ধ সহ্য করতে পারো না, তাই না? একদম না, যেমন টেবিল তার তেমন স্মাইল। অফিস যেতে হবে। জি আসছি। আহান আর অরু অফিসে চলে আসলো। অফিসে দুজনকে একসাথে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আহান ধমক দিয়ে বলল, সবাই কাজ না করে এইভাবে তাকিয়ে আছো কেন? আহানের ধমক শুনে সবাই কাজে মনোযোগ দিল। অরু আহানের ধমক শুনে ভয় পেয়ে গেল। তোমার আবার কি হলো? জি না স্যার। শোনো, যেহেতু তুমি আমার বিয়ে, তাই এখন থেকে সব সময় তুমি আমার সাথে সাথেই থাকবে। গট ইট? জি স্যার। আহান হন হন করে নিজের কেবিনে চলে গেল। অরু রাগে কটমট করতে লাগলো। কি মনে করেছে এই টেবিল? হ্যাঁ কি মনে করেছে? বিয়ে বলে কি আমার মাথা কিনে নিয়েছে? এটা করো ওটা করো, নিজের চুল ছিঁড়তে মন চাচ্ছে। চুল কি বলছেন? আমার চুল ছিঁড়লে তো আমি ন্যাড়া হয়ে যাব, তখন আমি দেখতে ছি ছি ছি। না না, আমার চুল না, এই রাগী টেবিলের চুল ছিঁড়ে ন্যাড়া করে দিব। এর মাঝেই আহানের ডাক পড়লো, আসছি স্যার। অরু চলে গেল আহানের কেবিনে। আহান অরুকে কয়েকটা ফাইল চেক করতে বলল। অরু একটা ফাইল চেক করছে আর আহান তার কম্পিউটারে কাজ করছে। মাঝে মাঝে অরুর দিকে আর চোখে তাকাচ্ছে। একটু পর আহান দেখলো অরুর সামনের চুলগুলো তাকে ডিস্টার্ব করায় একটা কলমের লিড দিয়ে সামনের চুলগুলোই লাগিয়ে দিল। আহান অরুর এমন পাগলামি দেখে তার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। অরু সেদিকে কোনো খেয়াল নেই, সে তার কাজ করছে। কিছুক্ষণ পর অফিসের একজন কলিগ আহানের কেবিনে আসলো। সে এসে আহানকে একটা ফাইল দিল যেখানে আহানের স্বাক্ষর প্রয়োজন ছিল। আহান সাইন করছে। লোকটা অরুর দিকে তাকিয়ে মুখ টিপে হাসলেই দুর্ভাগ্যবশত অরু সেটা দেখে ফেলল। এখানে কি কোনো জোকার বসে আছে? না। তাহলে এভাবে পাগলের মতো হাসছেন কেন? আজব পাগল কোথাকার। আহান বিরক্তি নিয়ে অরুর দিকে তাকালো আর লোকটাকে ফাইলটা দিয়ে দিল। লোকটা চলে যাওয়ার পর আহান বলল, পাগল ও না,
তোমাকে এই অবস্থায় দেখলে একটা পাগলও বলবে তুমি পাগল, না মানে পাগলি। কেন কেন আমি কোন অবস্থায় আছি? আমি কি ছেঁড়া কাপড় পরে আছি? জি না, দেশে কি ক্লিপের অভাব আছে যে কলমের লিড দিয়ে চুল বাঁধতে হবে? ও, এইটা তো আমার ফ্যাশন। এইটা আবার কোন ধরনের প্যাশন? ইটস আওয়ার ফ্যাশন। আমি প্রায় এভাবেই কলম দিয়ে চুল বেঁধে রাখি, যেমন পড়ালেখা বা কোনো ইম্পর্টেন্ট কাজ করার সময়। এই যে এখন এই ফাইলটা দেখার সময় আমার কিউট সুইট চুলগুলো আমাকে পরিশন করছিল, আই মিন ডিস্টার্ব করছিল, তাই। উফ, স্টপ! এত কথা কিভাবে বলো? সারাক্ষণ খালি বকবক। আমার কথা বলতে এতগুলো ভালো লাগে। আমার ড্রিম কি জানেন স্যার? ওই যে রেডিওতে আরজিরা যেভাবে ফটাফট করে কথা বলে না, সেভাবে কথা বলে। এখনো তো এইভাবেই বলছো। হোয়াটএভার, ফোকাস অন ওয়ার্ক। ওকে স্যার। অরু একটা ফাইল রেডি করে আহানের দিকে এগিয়ে দিতে টেবিলে থাকা একটা পানির গ্লাসের সাথে ফাইলটা ধাক্কা লেগে পড়ে যায়, ফলে গ্লাসের পানি সব আহানের গায়ে পড়ল। অরু মুখে হাত দিয়ে ফেললো। আহান রাগে ফুঁসছে। অরু টিস্যু নিয়ে আহানকে দিতে যাবে, এমন সময় ফ্লোরে পানি পড়ায় সেই পানিতে অরু স্লিপ খায়। অরু পড়ে যেতেই আহান ধরে ফেললো, কিন্তু অরুকে অবাক করে দিয়ে আহান অরুকে ছেড়ে দিল। আহান এক পা বাড়াতেই ধপাস করে পড়ে গেল। এবার অরু জোরেই হেসে দিল। আহান উঠে অরুর দিকে যাবে, এমন সময় আবার পড়ে গেল। অরুর হাসি থামায় কে? আহান এক ধ্যানে তাকিয়ে রইল। সে যে নিচে বসে আছে, কোনো খবর নেই তার। আহান ভাবছে আর অরু যেন মন খুলে হাসছে। অরু উঠে আহানের সামনে গিয়ে এক হাত বাড়ালো, যাতে তার হাত ধরে আহান উঠতে পারে। আহান অরুর হাত ধরে অরুকে টান মেরে নিচে ফেলে দিল। দুর্ভাগ্যবশত অরু গিয়ে পড়ল আহানের ওপর। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। অরুর নিঃশ্বাস আছড়ে পড়ছে আহানের মুখে, আর অরুর অবাধ্য চুলগুলো আহানের মুখে বাড়ি খাচ্ছে। একটু পর অরুর হুঁশ আসলেই সে উঠে যায়। আহানও উঠে পড়ে। পরিস্থিতি সামাল দিতে আহান বলল, ক্লিন করে কাজ করতে এসো। অরু কিছু বলল না। সব পরিষ্কার করে অরু আহানের সামনে দাঁড়ালো। আহান অরুকে ফাইল বুঝিয়ে দিচ্ছে, কিন্তু অরু আহানের মুখের দিকে তাকিয়ে আছে। একটু পর আহান বলল এবার অরুকে ফাইলটা বোঝাতে। যেমন আহান বুঝিয়েছিল অরু বুঝিয়ে দিচ্ছে। অরুর চুলগুলো বারবার আহানের মুখে পড়ছে, বিধায় আহান অরুর দিকে তাকালো। আহান শুধু তাকিয়ে আছে। অরুর কথা তার কান পর্যন্ত যাচ্ছে না। অফিস ছুটি হতে প্রায় 5 মিনিট বাকি। অরু তার ডেস্কে বসে ফাইল দেখছে, হাতে কলম নিয়ে ঘোরাচ্ছে। এমন সময় তার মাথায় আসলো আহানের সাথে তার পড়ে যাওয়ার সময়টি। অরু কেমন জানি লজ্জা পেয়ে গেল। কলমটা মুখে নিয়ে মুচকি হাসলো। এমন সময় আহান কেবিন থেকে বের হলো। আহান দেখলো অরু মুখে কলম দিয়ে বসে আছে। খাবারের জিনিসের অভাব হয়েছে নাকি? অরু নিজের অজান্তে বলে দিল, হ্যাঁ, সে তো নিজের হুঁশের মধ্যেই নেই। হোয়াট? হ্যাঁ, না মানে না স্যার। আর ইউ ক্রেজি? নো স্যার, আমি সুইটা কিউস্টে অরু। উফ, বাইরে চান্স এখানে থাকার প্ল্যান করছো নাকি? না স্যার। তো অফিস টাইম শেষ, তুমি এখনো বসে আছো কেন? ও, ভুলে গিয়েছিলাম। এখন মনে হয়েছে তো? জি স্যার। তো দাঁড়িয়ে আছো কেন? চলো। চলো মানে আপনি আমার সাথে যাবেন নাকি? এত বকবক কিভাবে করতে পারো? 5 মিনিটের মধ্যে আসবে, নয়তো? না 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 স্যার, 2 মিনিটের মধ্যে আসছি। আস্তে চিল্লাও, একটু আস্তে কথা বলার ট্রাই করবে। গলা তো নয়, যেন মাইক। ইডিয়েট কোথাকার। আহান চলে যাওয়ার পর অরু আহানকে ভেঙিয়ে বলল, গলা তো নয়, যেন আস্ত মাইক। হ্যাঁ, নিজে কি? হ্যাঁ, মানুষ তো নয়, যেন আস্ত একটা ডেভিল। অরু তার ব্যাগ নিয়ে একটা ফাইল হাতে নিয়ে চলে গেল। অরু বাহিরে দেখলো আহান তার গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। অরু আহানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আহান বলল, হোয়াট দ্য হেল? তোমার জন্য দাঁড়িয়ে আছে আর তুমি চলে যাচ্ছ? স্যার, আমার জন্য কেন দাঁড়িয়ে আছেন? আমি তো আর আপনার বাসায় যাব না। আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, আসো। কেন স্যার? আহানের নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। উফ, একটা মেয়ে এত কথা কিভাবে বলতে পারে? আহা, আর কিভাবে? মুখ দিয়ে আর কি। ও স্টপ! অরু ভয় পেয়ে মুখে আঙুল দিয়ে চুপ হয়ে গেল। আহান বলল, আর একটা কথাও বলবে না, চুপচাপ গাড়িতে গিয়ে বসো। সারাক্ষণ খালি বকবক। দাঁড়িয়ে আছো কেন? যাও। অরু চুপচাপ গিয়ে বসে পড়ল। অরুর মুখের ধরন দেখে বোঝাই যাচ্ছে অরু রেগে আছে। অরুর মুড দেখে আহানও আর কিচ্ছু বলল না।
অরুদের বাসার সামনে এসে গাড়ি দাঁড় করালো। অরু চুপচাপ গাড়ি থেকে বের হয়ে গেল। আহানও চলে গেল। আহান যাওয়ার পর অরু মুখ খুলল। উফ, এতক্ষণ পর মনে হয় নিঃশ্বাস নিতে পারছি। এই রাগী ডেভিল যেভাবে আমাকে চুপ করিয়েছে, আমি চুপ থাকার মেয়ে নাকি? অরু বাসার ভেতরে চলে গেল। রাতে ডিনারের পর অরু ফাইল নিয়ে বসলো। আগের দিনগুলো কতই না ভালো ছিল, এই সময় মোবাইল নিয়ে বসতাম, আর এখন এই শাকচুন্নের ফাইল নিয়ে বসতে হচ্ছে। এই কয়েকটা পেপারের জন্য জীবনটা তেনা তেনা হয়ে গেল। দূর। পরদিন সকালে অরু আহানদের বাসায় উপস্থিত হলো। আহানের মায়ের কাছে অরুকে ভীষণ ভালো লেগেছে, তাই অরুর সাথে কিছুক্ষণ কথা বলল। অরু আজ একদম সুন্দরভাবে কফি বানিয়ে নিয়ে গেল। আহানের রুমের সামনে গিয়ে ভেতরে ঢুকে দেখলো আহান তোয়ালে পরে ওয়াশরুম থেকে বের হচ্ছে। অরু হাঁ করে তাকিয়ে আছে আহানের দিকে। আহানের চুলের পানি ঝরাতে ঝরাতে আসছে। অরুর হাত থেকে কফির মগটা পড়ে যায়। আহান কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে সামনে তাকালেই দেখে অরু মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। আহান অরুর সামনে গিয়ে বলল, এই যে মিস চাউমিন, মুখ ঢেকে দাঁড়িয়ে আছো কেন? কেন মানে আপনি? অরু চোখ থেকে আবার হাত সরিয়ে ফেলল। আমি কি? আহান অরুর দিকে এগিয়ে আস্তে আস্তে বলল। দেখতে পায় আহান এক কদম তার কাছে। অরুর ধুকপুকানিটা কেমন জানি বেড়ে গেল। অরু পেছনে ফিরে তার হাত বরাবর হাত রেখে চোখ বন্ধ করে রয়েছে। অরুর যেন শ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। অরু একটু পর সামনে ফিরল। সামনে ফিরে দেখলো আহান অরুর দিকে ঠিক একইভাবে তাকিয়ে আছে। আহান এক পা এগিয়ে আসলেই অরু পিছিয়ে যায়, কিন্তু সেই ফ্লোরে কফি পড়ায় অরু বাজেভাবে স্লিপ খায়। অরু এবার নিশ্চিত ছিল যে নিশ্চয় তার হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। অরু তার চোখ বন্ধ করে রয়েছে আর মুখের মধ্যে কি যেন বিড়বিড় করছে। গেল রে, কোমরটা এবার শেষ হয়ে গেল, আর রক্ষা হলো না। কিন্তু আমি তো ব্যথা খেতে পাচ্ছি না। বাইরে নিচে মোড়ে টুড়ে যায়নি তো? হায় হায়, গেল। আমার বিয়েটা কি আর হবে না? কত স্বপ্ন ছিল, কিউট সুইট একটা চিঙ্কু একটা হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করে তার গাল টেনে লাল করে দিব। এখন সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। হায় হায়। অরু বিড়বিড় করতে করতে এক চোখ খুলে দেখলো আহান হিরো স্টাইলে তাকে ধরে রয়েছে। অরুর চোখ কপালে। অরু আহানের দিকে তাকিয়ে আছে। আহানের ভেজা চুল থেকে পানি গড়িয়ে অরুর মুখের ওপর পড়লেই অরুর হুঁশ ফেরে। স্যার। আহানের হুঁশ আসতেই সে অরুকে ঠিকভাবে দাঁড় করিয়ে বলল, স্যার। আহানের হুঁশ আসতেই সে অরুকে ঠিকভাবে দাঁড় করিয়ে বলল, ঠিকভাবে হাঁটতেই পারো, সবসময় পড়ে যাও ছোট বাচ্চাদের মতো। আমি তো বাচ্চি এখনো। ও রিয়েলি? তো কতই আর তোমার? অরু চুপ করে রইল। নাথিং টু সে। অরু আহানের দিকে একটু ভালো করে তাকাতেই দেখলো সেই তোয়ালে পড়া। অরু একটা চিৎকার দিয়ে আবার চোখ ঢেকে ফেলল। স্যার, আপনি এখনো তোয়ালে পড়ে আছেন? আরে তুমি এত কথা বলছো, এই জন্য লেট হচ্ছে আর কি। আহান গিয়ে রেডি হয়ে আসলো। উফ, বাঁচা গেল। এবার আসুন। ও হ্যালো, টাইটা কে বেঁধে যাবে শুনি? আমি আর কি। তো না বেঁধে যাচ্ছ কেন? ও সরি। ভুলে গিয়েছিলে তাই তো? হ্যাঁ, না মানে। ইডিয়েট। আহান টাইটা অরুর হাতে দিল। অরু পেছনে তাকিয়ে দেখলো কালকে সেই ছোট্ট টেবিলটা। অরু টেবিল টেনে আহানের সামনে এনে তার উপর উঠে আহানের টাই পরিয়ে দিল। আহানের এভাবে কাছে আসায় অরুর ভীষণ অস্বস্তি হয়। আহান সেটা বুঝতে পেরে আরও তার মজা নেয়। এদিকে আহানের রুমের সামনে বিজলি এসে উকি মেরে দেখলো আহান অরুর কোমর জড়িয়ে আছে। যখন অরু পড়ে যেতে নিচ্ছিল আর আহান ধরে ফেললো সেই অবস্থায় বিজলি তাড়াতাড়ি তার কোমর থেকে একটা ফোন বের করে তার ছবি তুলে নিয়ে আহানের মায়ের কাছে চলে গেল। এদিকে অরু আর আহান অফিস যাওয়ার জন্য গাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। দুজনে অফিসে চলে গেল। একখান তরতাজা খবর আছে। কি খবর? বিজলি তার মোবাইল থেকে আহান আর অরুর ছবিটা দেখালো। আহানের মায়ের মুখে হাসি ফুটে উঠল। তার মানে ওর কথাই ঠিক। আহান, কয়দিন তুই আমার থেকে লুকিয়ে রাখতে পারিস দেখি আমি। আচ্ছা রোশন, একটা কথা বলি। বলো। তুমি কাউকে ভালোবাসো না? আই মিন, আমি তো এখনো জানি না তোমার জিএফ আছে কি নাই। ওয়েল, জিএফ নেই, বাট ক্র্যাশ আছে। ও। রাফু ঘাড় ঘুরিয়ে দেখলো ফুচকার দোকান। রাফু রোশনকে বলল, রোশন চলো ফুচকা খেয়ে আসি।
প্লিজ প্লিজ প্লিজ। রোশন রাফুর চেহারা দেখে না করতে পারল না। রাফু ফুচকা খাচ্ছে আর রোশন তার দিকে তাকিয়ে আছে। রোশন কেন জানি চোখ ফেরাতেই পারছে না। রাফু জোর করে রোশনকে ফুচকা খাইয়ে দিল। আহান আর অরু অফিসে পৌঁছে গেল। আহান তার কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে আর অরু সামনে বসে ফাইল চেক করছে। কাল যে ফাইলটা দিয়েছিলাম ওটা কমপ্লিট করেছো? জি স্যার। অরু একটু তাড়াহুড়ো করে ফাইলটা দিতেই ফাইলটা নিচে পড়ে যায়, ফলে সব পেপার এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। আহান রাগী একটা লুক দিয়ে তাকিয়ে আছে। অরু জোর করে হাসার চেষ্টা করে পেপার নেওয়ার জন্য নিচে বসে পড়ল। একটা একটা করে পেপার নিচ্ছে। সব পেপার নেওয়া শেষ হলে অরু দেখতে পায় একটা ফুলের টবের পাশে রয়ে গেছে। অরু পেপারটার সামনে এসে বলল, ইস, তোকে আবার উড়ে এখানে আসতে বললো কে? হুদাই 30 সেকেন্ড টাইম নষ্ট করছিস। অরু পেপারটা নিয়ে উঠতে যাবে, এমন সময় তার চোখে পড়ল টবের নিচ থেকে একটা ককরোচ ওঠার চেষ্টা করছে। অরুর চোখ বড় বড় হয়ে গেল। শুকনো ঢোক গিলল ককরোচটা আস্তে আস্তে অরুর সামনে আসছে, আর অরুর চোখ মনে হয় খুলেই পড়ে যাবে। ককরোচটা আর একটু এগিয়ে আসতে গেলেই অরু উল্টা পথে দৌড় দেয়। আহান দেখলো অরু দৌড়ে আসছে। আহান কিছু বুঝতে পারছে না। অরু গিয়ে আহানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, স্যার প্লিজ প্লিজ আমাকে বাঁচান। কি হয়েছে অরু? কি দেখেছো তুমি? হোয়াট সি? ককরোচ। আহান অরুর কথা শুনে বোকা বনে গেল। কেউ কি ককরোচ দেখে এতটা ভয় পায়? জানাই ছিল না আহানের। আরে অরু, ওটা তো জাস্ট ককরোচ। স্যার ওটা আমার জন্য বাঘের চেয়েও ভয়ঙ্কর। আহান কপালে হাত দিয়ে বলল, হাই রে কপাল, তুমি মানে কি বলবো অরু, ককরোচ নেই। অরু চোখ তুলে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর চোখ তুলে তাকালে দেখে অরু এখনো আহানের বুকে। অরু তাকিয়ে আছে, আহানও একইভাবে তাকিয়ে আছে। দুজন এক অন্য ঘরে চলে গেছে। একটু পর কেবিনের দরজা খোলার শব্দে দুজনের হুঁশ ফিরল। দুজন দুজনের থেকে একটু সরে আসলো। অরু পেপারগুলো তুলে নিল। আরে রোশন, তুই আমার অফিসে কি মনে করে? কারণ তো আছে। আরে ওরু, কেমন আছো? ভালো, আপনি? ভালো ছিলাম না, তবে এখন ভালো আছি। অরু রোশনের কথায় কিছু বুঝতে পারল না। আহান রোশনের কানে কানে বলল, এই রোশন, বলতো আসল কারণটা কি? দেখো, আমার ক্রাশ এখানে, আর আমি যদি বাইরে থাকি তাহলে কি ভালো দেখায় বলো? আহান মুখ কালো করে ফেলল। মনে হলো রোশনের কথা তার মোটেও পছন্দ হলো না। ওরু, যাও আমাদের জন্য কফি নিয়ে আসো। আমি? ইয়েস, ইউ। অরু এক রাশ রাগ নিয়ে কফি বানাতে চলে গেল। ইয়ার, ওরু তো আগের চেয়েও আরো বেশি কিউট হয়ে গেছে, তাই না? ওর সামনে যদি কালো মেয়েও আসে না, তাহলেও তোর কাছে কিউটই লাগে। বাই এনি চান্স আর ইউ জেলাস? নো। রোশন বাঁকা হাসলো। দুজন আরও কিছুক্ষণ কথা বলল। অরু এসে দুজনকে কফি দিল। রোশন একবার অরুকে দেখলো, আর আহান কেমন করে জানি রোশনের দিকে তাকিয়ে আছে। এই রোশন কি আর মেয়ে খুঁজে পায়নি? ওরুকে একটা জীবনতে হলো মানে, কিন্তু আমি এত হাইপার হচ্ছি কেন? রোশন অরুর সাথে আরও টুকটাক কথা বলল। এরপর রোশন চলে গেল। অফিস ছুটি হওয়ার পর অরু অফিসের বাইরে বের হয়ে দেখলো আহান অরুর জন্য দাঁড়িয়ে আছে। এই ডেভিলের মাথার স্ক্রু নিশ্চয়ই ঢিলা হয়ে গেছে, না হলে আমাকে ড্রপ করে দেওয়ার জন্য ওয়েট করতো না। বাবা ক্যা বাত হে। এই যে আসো। আচ্ছা স্যার, আমাকে ড্রপ কেন করে দিচ্ছেন প্রতিদিন? ফার্স্ট, আমার বাসাও একই পথে, আর সেকেন্ড তুমি আমার পিএ। আর নাথিং, সিটে গিয়ে বসো। অরু সিটে গিয়ে বসলো। আহান নিজের মাথায় নিজেই গাঁটটা মারলো। আহান ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলো। রাতে অরু তার রুমে বসে নিজে নিজেই ব্লাশ হচ্ছে। সে নিজেই জানে না কেন সে ব্লাশ হচ্ছে। কিছুদিন পর অরু প্রতিদিনের মতো আহানের বাসায় গেল। আহানকে টাই বেঁধে দেওয়া। টাই বাঁধার সময় দুজন দুজনের চোখাচোখি হয়ে দুজনের লজ্জা পাওয়া, এটা যেন নিত্যদিনের কাজ হয়ে গেছে। এই কদিনে রোশনও মাঝে মাঝে আহানের অফিসে আসতো, অরুর সাথে গল্প করতো। রোশন যে অরুর সাথে এত কথা বলতো, আহান কেন যেন এটা মানতেই পারতো না। আজ অরু একটু তাড়াতাড়ি অফিস থেকে বের হলো। অফিস থেকে তার আবার হসপিটালে যেতে হবে। হসপিটালে আসার পর অরু ডক্টরের কাছে গেল। ডক্টর আঙ্কেল, এত ইমার্জেন্সি রেখেছেন, কোনো সমস্যা হয়েছে কি?
সমস্যা না, সমস্যার সমাধান করতে ডেকেছি। মানে কি বুঝলাম না। দেখো ওরু, তোমার বাবা তো এখন হাঁটতে পারে না, কিন্তু যদি একটা অপারেশন করে তাহলে তোমার বাবা আগের মতো হাঁটতে পারবে। সত্যি ডক্টর আঙ্কেল? হ্যাঁ, কিন্তু কি? এই অপারেশন করার জন্য অনেক টাকা লাগবে। কত টাকা? প্রায় 3 লাখ টাকার মতো লাগতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এই অপারেশন করতে হবে, না হলে উনি সারা জীবন প্যারালাইজড হয়ে থাকতে হবে। ওকে ডক্টর আঙ্কেল, আমি আসি তাহলে। অনেক ধন্যবাদ আপনাকে। অরু হসপিটাল থেকে বের হলো। জোরে জোরে বাতাস বইছে, মনে হয় একটু পরে বৃষ্টি নামবে। অরু রাস্তায় হাঁটছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। কি করব কিছুই বুঝতে পারছি না। এই অপারেশন তো এমার্জেন্সি করাতেই হবে। আমি বাবাকে এই অবস্থায়ও আর দেখতে পারছি না, কিন্তু 3 লাখ টাকা আমাকে বেঁচে দিলেও তো পাবো না। এমন সময় অরুর সামনে একটা গাড়ি এসে জোরে ব্রেক মারে। মূলত অরু ভুলে মাঝপথে চলে এসেছে। ড্রাইভারটা বের হয়ে অরুকে বলল, এই যে ম্যাডাম, সুইসাইড করার জন্য কি আর অন্য কোনো গাড়ি পেলেন না নাকি? সরি, আসলে আমি খেয়াল করিনি। কিসের সরি? হ্যাঁ, আপনার নিজে থেকে ভুল পথে চলে আসবেন আর অ্যাক্সিডেন্ট হলে সব দোষ ড্রাইভারদের? বলছি তো সরি। এমন সময় কোথা থেকে আহানের গাড়ি এসে থামলো ওদের সামনে। আহান ড্রাইভারটার ব্যবহার দেখে রেগে গেল। তার চোখ গেল পাশের মেয়েটির দিকে। অরু পেছন ফিরে থাকায় আহান খেয়াল করলো না। আহান ড্রাইভারের সামনে গিয়ে বলল, এই যে ভাই, উনি তো সরি বলছে, তারপরও কেন এভাবে বাজে ব্যবহার করছেন ওনার সাথে? অরু আহানের কণ্ঠ শুনে আহানের দিকে তাকালো। আহানকে দেখে অনেকটা অবাক হয়ে গেল অরু। আহানও অরুর দিকে তাকালে কিছুটা অবাক হয়ে বলল, অরু তুমি এখানে? এর মাঝে ড্রাইভারটা গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। জি, হসপিটাল এসেছিলাম। কিন্তু আপনি? আমি বাসায় ফিরছিলাম, চলো ড্রপ করে দিই। না স্যার, লাগবে না, আমি যেতে পারবো। অরু দেখো কত বাতাস করছে, একটু পর বৃষ্টি আসবে, তাছাড়া সন্ধ্যাও হয়ে গেছে। না স্যার, আপনি যান। অরু একদমই জেদ করবে না, এসো বলছি। এর মাঝে বৃষ্টি পড়তে শুরু করলো। ঝুম বৃষ্টি হওয়ায় একটুতেই দুজনে ভিজে একাকার। আহান অরুকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। আহান দেখলো অরু পুরোই ভিজে গিয়েছে, চুল থেকে ক্রমশ পানি পড়েই যাচ্ছে, আর অরু ঠান্ডায় কাঁপছে। আহান গাড়ি থেকে তার কোটটা পরিয়ে দিল। ভাগ্যিস আহান আগে থেকে কোটটা খুলে গাড়িতে রেখে দিয়েছিল। অরু তার গায়ে কারো স্পর্শ পেয়ে কেঁপে উঠল। পাশে তাকাতেই দেখলো আহান তার কোটটা অরুকে পরিয়ে দিয়েছে। অরু কিছু বলতে যাবে এমন সময় আহান বলল, আই নো এখন তুমি বলবে স্যার আমার ঠান্ডা লাগছে না, কোটটা আপনি পরুন। লিসেন, আমি কোনো কিছু শুনতে চাই না। অরু মৃদু হাসলো। অরুর হাসিটা আহানের বুকে গিয়ে লাগলো। ফার্স্ট টাইম অরুর হাসির ওপর আহান প্রচণ্ডভাবে ক্রাশ খেলো। অরু মুখে এখনও বৃষ্টির পানি, ঠোঁট ভিজে রয়েছে, চুল থেকে পানি পড়ছে। আহান ড্রাইভ করায় মনোযোগ দিল। লুকিং গ্লাসটা এমনভাবে ঠিক করলো যেন অরুকে দেখতে পায়। আহান ড্রাইভ করছে, অরু বাহিরে তাকিয়ে আছে। গাড়ির গ্লাসে পানির বিন্দু পড়ছে। অরু সেই পানির বিন্দুগুলোকে পর্যবেক্ষণ করছে। অরু আহানের দিকে তাকাতেই আহানের প্রতি একটা ক্রাশ খেলো। অ্যাকচুয়ালি আহান সেই সময় তার চুলের পানি ঝরাচ্ছে। অরু মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। অরু কতক্ষণ তাকিয়েছিল সে নিজেও জানে না। তার তো হুঁশ ফিরল আহানের কথায়। আই নো আই এম হ্যান্ডসাম, এভাবে তাকিয়ে আছো কেন? অরু আহানের এমন কথায় লজ্জা পেল। আমি আপনার দিকে তাকাচ্ছি না। আহান মুচকি হাসলো। অরু মুচকি হেসে বাহিরে তাকালো। হঠাৎ তার চোখ পড়ল আইসক্রিমের গাড়ির দিকে। অরু খুশি হয়ে বলল, স্যার গাড়ি স্টপ করেন। আইসক্রিমের গাড়ির দিকে দেখিয়ে বলল, ওয়াই, কি হয়েছে অরু? স্যার লুক। আর ইউ ম্যাড? এই বৃষ্টির মধ্যে আইসক্রিম? স্যার আপনি যেতে হবে না, আপনি গাড়ি স্টপ করুন, আমি গিয়ে নিয়ে আসছি। নো মিন্স নো, ঠান্ডা লেগে যাবে, সো কোনো দরকার নেই। অরু মুখ ফুলিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলল। আহান বাঁকা হেসে কিছুটা দূরে গাড়ি দাঁড় করালো। আহান নিজেই গাড়ি থেকে বের হয়ে আইসক্রিম নিয়ে আসলো। অরু অবাক আহানের কাজে, অবশ্য মনে মনে অনেক খুশি হলো। আহান আইসক্রিম নিয়ে গাড়িতে বসে পড়ল। অরুর দিকে আইসক্রিম এগিয়ে দিয়ে বলল, না, আর মুখ ফুলিয়ে থাকতে হবে। লাগবে না। ওকে নিও না, ফেলে দিচ্ছি। বারে একটু জোর করবেন না, নেব না বলেছি, আপনি জোর করে হাতে ধরিয়ে দিতে পারেননি।
ওকে ওকে ওকে, আই এম সরি। হয়েছে, নাও এবার। অরু নিয়ে বাচ্চাদের মতো খেতে শুরু করলো। অরুর এমন পাগলামি দেখে আহান মুচকি হাসলো। আহান গাড়ি আবার স্টার্ট দিয়ে ড্রাইভ করছে। অরুর আইসক্রিম খাওয়া শেষ হবার পর আহান অরুর দিকে তাকিয়ে হাসতে লাগলো। আপনি এভাবে হাসছেন কেন? আহান হাসতেই আছে। কি হলো, হাসছেন কেন? আহান তার মোবাইলটা অরুর সামনে নিল। লুক এট ইয়োরসেলফ। অরু মোবাইলের স্ক্রিনে তার মুখ দেখে আহানের দিকে আর চোখে তাকালো। আহান একটা টিস্যু এগিয়ে দিল। অরু টিস্যু দিয়ে তার মুখ মুছে নিল। খাটাস ডেভিল, এর জন্য এভাবে হাসতে নাকি? গাড়ি এসে থামলো অরুদের বাসার সামনে। অরু গাড়ি থেকে নেমে গেলে আহান চলে যায়। অরু একবার নিজের দিকে তাকালো। আরে স্যারের কোটটা, ধুর, কোটটা না নিয়েই চলে গেল উনি। অরু বাসায় ঢুকে এক গাদা প্রশ্নের সম্মুখীন হলো। অরু তার মাম্মামকে ম্যানেজ করে রুমে চলে গেল। অরু রুমে গিয়ে একটা লম্বা স্ট্যান্ডে আহানের কোটটা রাখলো। তারপর ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হলে আগে চোখ যায় আহানের কোটটার ওপর। অরু আহানের কোটটা হাতে নিল। কোটটার থেকে আহানের ইউজ করা পারফিউমের সুগন্ধ ভেসে আসলো। অরু মুখে আপনা আপনি হাসি ফুটে উঠল। অরুর ধ্যান আসলো মোবাইল বাজার শব্দে। অরু মোবাইল হাতে নিয়ে দেখলো আহানের মেসেজ। আহানের নাম্বার সেভ করা ছিল ডেভিল বস দিয়ে। অরু একটু শব্দ করে হাসলো। এবার মেসেজ ওপেন করে দেখলো, কোডটা নিয়ে এত বেশি ভাবতে হবে না, ওটা নিজের কাছে রেখে দাও, আমার লাগবে না। স্যার থ্যাঙ্কস। থ্যাঙ্কস ফর হোয়াট? আমাকে ড্রপ করে দেওয়ার জন্য, প্লাস ঠান্ডা লাগা থেকে বাঁচানোর জন্য। ইটস ওকে, কাল ঠিক টাইমে চলে এসো। খাটাস ডেভিল, এখানেও প্লেন? অরু আর কিচ্ছু বলল না। আহানের মা আহানের জন্য কফি নিয়ে আসলো। আরে মম, তুমি? ব্যাপারটা কি? আমার আবার কি ব্যাপার হবে? কাক ভেজা হয়ে বাড়ি ফেরা, সাথে আবার কোটও নেই। মম, ওটা অরুর কাছে। আই মিন, বুঝি বুঝি, ডুবে ডুবে জল খাচ্ছিস। মম এটা কি বলছো তুমি? এমন কিছুই না। দেখা যাবে। কি? কিছু না, তুই একটু রেস্ট নে, একটু পর ডিনার করতে আসিস। আহান আবার ল্যাপটপ নিয়ে বসে পড়ল, কিন্তু সেদিকে তার মন নেই। বারবার অরুর ছবি ভাসছে। অরু ডিনার টেবিলে বসলে তার মা বলল, ডক্টরের সাথে তো আজ তোর কথা হয়েছে মনে হয়। অরুর টাকার কথা মনে পড়তেই মন খারাপ হয়ে গেল। কি হলো? কিছু না মাম্মা, হ্যাঁ কথা হয়েছে। অপারেশনের জন্য এত টাকা কই পাবো কিছু বুঝতে পারছি না। মাম্মা তুমি টেনশন করো না, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। মাম্মাম, আমার সাইকেল আর ল্যাপটপটা বিক্রি করে দাও। অরু আরিফের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, লাগবে না, ঠিক ব্যবস্থা হবে। অরুর গলা দিয়ে যেন খাবার নামছে না, তাই সে একটু খেয়ে উঠে গেল। অরু রুমে বসে ভাবতে লাগলো কিভাবে জোগাড় করবে এত টাকা। রোশনের প্রতি দিন দিন কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছি। তাহলে আমি কি রোশনকে? না না, ও তো আমাকে শুধু ফ্রেন্ডই ভাবে। শুধু শুধু ভালোবাসার নামে একটা ওয়ার্ডকে এনে আমাদের বন্ধুত্বটাকে নষ্ট করতে পারবো না। আমার একতরফা ভালোবাসা না হয় আমার মনের মধ্যেই লুকানো থাক। তোমার প্রতি একটু একটু ভালো লাগা থেকে এখন ভালোবেসে ফেলেছি, তবে এটা এখন বলতে পারবো না। যখন সময় হবে তখন তুমি নিজেই জানতে পারবে। অনেক বড় সারপ্রাইজ তোমার জন্য ওয়েট করছে, যা তুমি কখনো ভাবতেও পারোনি। অরু রাতে এক ফোঁটাও ঘুম হলো না। যা একটু চোখ লেগে আসছিল, এমন সময় কানে আসলো আজানের সুর। আর অরু দেরি না করে নামাজ পড়ে নিল। এখন নিজেকে একটু হালকা লাগছে। অরু মনটাকে আরও ভালো করতে তার নিজ পরিশ্রমে করা বাগানে চলে গেল। অরু ফুল ভীষণ ভালোবাসে। তার বাগানে তো নানান ধরনের ফুল গাছ। অরু দেখলো একটা গোলাপ চারায় কলি ফুটেছে। অরু অনেক খুশি হলো। কিছুক্ষণ পর নিচে এসে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করলো। ব্রেকফাস্ট করে অরু রেডি হয়ে নিল। অরু আহানের বাসায় যাওয়ার আগে তার বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরল আর মনে মনে বলল, সব ঠিক করে দিব পাপ্পা, তুমি আগের মতো হাঁটতে পারবে। অরু বেরিয়ে গেল। বাসে উঠে এক ধ্যানে বাহিরের দিকে তাকিয়ে আছে। আহানের বাসায় আসার পর আহানের মা বলল, আরে অরু, তোমার মুখটা আজ এভাবে কেন হয়ে আছে? মনে হচ্ছে খুব টেনশনে আছো। না আন্টি, কিছু না। কিছু তো একটা হয়েছে। প্রতিদিন কত হাসি খুশি থাকো, আজ একদম অন্যরকম হয়ে আছো। না আন্টি, তেমন কিছু না। আসলে সামনে ফাইনাল এক্সাম আসছে তো, তাই একটু টেনশনে আছি।
আরে টেনশনের কি আছে, আমি দোয়া করি, দেখো সব কিছু ভালো হবে। অরু কিছু বলল না। এদিকে ওপর থেকে আহান সব শুনলো। অরু কফি বানাতে গেল, অন্যমনস্ক হওয়ায় ডান হাতে একটু পুড়ে যায়, কিন্তু এই ব্যথায় অরুর কোনো রিয়াকশন আসছে না। অরু অনেক কষ্টে কফি বানিয়ে আহানের রুমে গেল। আহান অরুর থেকে কফি নেওয়ার সময় তার হাত অরুর পোড়া হাতের ওপর লাগায়। অরু ব্যথায় আহ বলে ওঠে। আহান কফির মগটা একটা টেবিলের ওপর রেখে অরুর হাত ধরল। অরু চমকে উঠল। আহানের হাত থেকে তার হাত ছাড়িয়ে নিল। আহান জোর করে অরুর হাত টেনে আনলো। অরুর পোড়া হাত দেখে যেন আহানের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আহান অরুকে একটা সোফায় বসিয়ে দিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। সাবধানে অরুর হাতে মলম লাগিয়ে দিচ্ছে। প্রথমে ব্যথা লাগলেও আহানের কেয়ার দেখে অরু আহানের মাঝে হারিয়ে গেল। আহান অরুর হাতে ব্যান্ডেজ করে দিল। একটু সাবধানে করতে পারো না? অরু কিচ্ছু বলল না। এমনিতেই তার মন খারাপ প্লাস টেনশন, সব মিলিয়ে অরুর কথা বলতেও ইচ্ছা করছে না। অরু আহানকে টাই বাঁধতে গেলে আহান অরুর হাত ধরে ফেলল। লাগবে না, এমনিতেই হাত পুড়িয়ে ফেলেছো, এখন এক হাতে টাই বাঁধবে। স্যার পারবো। আহান অরুর মুখ দেখে আর কিছু বলল না। অরুর হাত ছেড়ে দিল। অরু টুলের ওপর দাঁড়িয়ে আহানের টাই বাঁধতে লাগলো। এক হাতে অসুবিধা হওয়ায় আহান অরুকে হেল্প করলো। যতবার আহানের স্পর্শ পেয়েছে ততবার অরু কেঁপে উঠেছে। টাই বাঁধা শেষ হলে অরু নিচে নামতে গেলে তার স্কার্ফের সাথে পা বেঁধে পড়ে যেতে গেলে তাড়াতাড়ি আহান ধরে ফেলল। অরু ভেবেছে আহান তাকে ধরবে না। অরু অবাক চোখে তাকিয়ে রইল। অরুর চাহনি দেখে আহানও বাধ্য হলো। কতক্ষণ এভাবে তাকিয়েছিল তারা নিজেরাই জানে না। হুশ আসতেই দুজনে ছিটকে দুই দিকে সরে যায়। আহানের মা জোর করে আহান আর অরুকে ব্রেকফাস্ট করালো। অরু একটু খেয়ে উঠে গেল। অতঃপর দুজনে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে উঠে আহান সিট বেল্ট লাগিয়ে নিল, কিন্তু আহান খেয়াল করলো অরু অন্যমনস্কভাবে একদিকে তাকিয়ে আছে। আহান গাড়ির হর্ন বাজাতেই অরুর হুশ আসলো। অরু চমকে উঠে আহানের দিকে তাকালো। সিট বেল্টটা লাগাও। অরু চেষ্টা করেও লাগাতে পারল না, কারণ তার এক হাতে ব্যান্ডেজ করা। আহান তা দেখে অরুর কাছে আসলো। অরুর হার্টবিট ক্রমশ বাড়তে লাগলো। আহান যখন একদম কাছে চলে আসলো তখন অরু চোখ বন্ধ করে ফেলল। আহান একবার অরুর দিকে তাকালো, তারপর অরুকে সিট বেল্ট লাগিয়ে দিল। অফিসে অরু মনোযোগ দিয়ে কাজ করতে পারছে না। আহান ব্যাপারটা খেয়াল করে বলল, আহান ব্যাপারটা খেয়াল করে বলল, বলু, আর ইউ ওকে? জি স্যার। তো মুখটা এইভাবে কেন করে রেখেছো? কিরকম স্যার? উফ, নাথিং। অরু কিছুই বুঝতে পারল না। অফিস থেকে ফেরার সময় অরুর ভীষণ ঘুম পাচ্ছে। অরু না পেরে ঘুমিয়ে পড়ল। আহান একটু পর খেয়াল করলো অরু ঘুম। চাঁদের আলো জানালা ভেদ করে অরুর মুখে পড়ায় অরুর মুখের সৌন্দর্য দ্বিগুণ হয়ে উঠেছে। আহান কোনোভাবে চোখ সরাতে পারছে না। অরুর সামনের কয়েকটা চুল চোখে পড়ায় অরু নড়ে উঠল। আহান তার হাত দিয়ে অরুর চুল সরিয়ে দিল। ঘুমের মধ্যেও অরু কেঁপে উঠল। যাই হোক, অরুর বাসার সামনে এসে আহান অরুকে ডাক দেওয়ার জন্য এগিয়ে গেলে আবার ফিরে আসে। ডাকতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু কোনো উপায়ও তো দেখছি না। থাক, ডেকে দিই। আহান ডেকে দিল। অরু আমতা আমতা করে সরি বলল। আহান ইটস ওকে বলে অরুকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বাসায় চলে গেল। কিছুদিন পর অরু কাজ করছে এমন সময় তার ফোন বেজে উঠল। দুর্ভাগ্যবশত ফোন লাউডস্পিকারে হয়ে যায়। ফোনটা অরুর মা করেছে। মা, তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। কেন মাম্মা, পাপা ঠিক আছে তো? পায়ের ব্যথা হঠাৎ করে বেড়ে যাওয়ায় হসপিটালে নিয়ে এসেছি। কথাটা শুনে আহান অরুর দিকে তাকালো। অরু লাউডস্পিকার বন্ধ করে দিল। শোন না, ডাক্তার বলেছে আজই অপারেশনটা করতে হবে। মাম্মা, আমি এসে কথা বলছি। অরু কল কেটে দিয়ে বলল, হ্যাঁ স্যার, আমার হসপিটালে যেতে হবে। তোমার পাপ্পার অবস্থা কি খুব খারাপ? তেমন না স্যার, আমি যাই। আমিও যাই তোমার সাথে, যদি অবশ্য তোমার কোনো প্রবলেম না থাকে তো। কিন্তু স্যার, আপনি গিয়ে কি করবেন? তোমার প্রবলেম হবে না, বাট সময় নষ্ট না করে তাহলে চলো। অরু আর কিচ্ছু বলল না। এমনিতে আহানের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, সে নিজে যা বোঝে সেটাই।
গাড়িতে দুজন চুপচাপ বসে হসপিটালে পৌঁছায়। এই মুহূর্তে সে কি করবে কিছুই ভাবতে পারছে না। ওরও তুমি এসেছো, ভালোই হয়েছে। ওনার অপারেশনটা আজই করতে হবে। তুমি যত তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো। কি করে পাবো এত টাকা? না, বসে থাকলে হবে না, বাসায় যেতে হবে। অরু তার মাকে বলে বাসায় গেল। এদিকে আহান দাঁড়িয়ে সবটা দেখছিল। আহান ডক্টরের কাছে গিয়ে অপারেশন করতে বলল আর নিজেই টাকা দিল। ডক্টর অপারেশন করতে চলে গেল। আহান অরুর মায়ের কাছে গিয়ে বলল, আন্টি আপনি টেনশন করবেন না, আঙ্কেলের অপারেশন হচ্ছে, ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন। বাবা তুমি? আমি ওর বস আহান আবরার। কিন্তু বাবা এত টাকা। সমস্যা নেই আন্টি, আমার সামনে এত কিছু হচ্ছে, আমি তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। তুমি আমাদের এত বড় উপকার করলে বাবা, আমরা এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আন্টি এইভাবে বলবেন না, তাছাড়া আমি তো আপনার সন্তানের মতোই, এইটুকু তো করতেই পারি। আহান কথা বলতে বলতে দেখলো অরু এসেছে, কিন্তু মুখ কালো করে। মাম্মা আমি পারিনি। অরু কান্নায় ভেঙে পড়ল। এর মধ্যে ডক্টর এসে বলল অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন ওরা দেখা করতে পারবে। অরু অবাক হয়ে তাকিয়ে রইল। মাম্মা অপারেশন সাকসেসফুল মানে? পাপার অপারেশন কিভাবে মানে? ডক্টর আহানকে দেখিয়ে বলল, উনি অপারেশন করিয়েছেন, এবার তোমরা দেখা করে আসতে পারবে। ডক্টর চলে যাওয়ার পর অরুর মা আর আরিফ অরুর বাবার সাথে দেখা করতে গেল। দেখো এখন এই থ্যাঙ্কস বলে আমার মাথা খারাপ করবে না। ওদের তো থ্যাঙ্কস সরি আমি লাইক করি না। অরু আহানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আহান চমকে গেল অরুর কাণ্ডে। অরু আবেগের বশে জড়িয়ে ধরেছিল, একটু পর ছেড়ে দিয়ে বলল, সরি স্যার, আপনি এতটা কেন করেছেন স্যার? জানি না, আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না অরু। স্যার আপনার টাকাগুলো আমি আস্তে আস্তে শোধ করে দেব। আহান চোখ রাঙিয়ে অরুর দিকে তাকালো। অরু ভয় পেয়ে চোখ নামিয়ে ফেলল। যাই হোক, ওই দিন অনেক মেলোড্রামা হলো। পরের দিন অরু একটু শান্তি মতে আহানের বাসায় গেল। আহানের জন্য খুশি মনে কফি নিয়ে গেল। বাহ, আজও খুশি মনে হচ্ছে। কাউকে ইট মেরে মাথা ফাটিয়ে দাঁড়িয়ে আসছো নাকি? আহানের কথা শুনে অরুর মাথা গরম হয়ে গেল। তাও অরু নিজেকে কন্ট্রোল করে বলল, স্যার খুশি হয়েছি এর মানে কি কাউকে মাথা ফাটাতে যাব নাকি? না মানে ওই দিন যেভাবে ইট নিয়ে তেড়ে গিয়েছিলে, বাবা গো বাবা। অরু আর চোখে আহানের দিকে তাকালো। ও আঙ্কেল এখন ভালো আছেন তো? জি স্যার, অনেকটা ভালো আছেন। গ্রেট। যাই হোক, এবার টাইমে দাও, আজ ইম্পর্টেন্ট মিটিং আছে, মনে আছে তো? মিটিং? অফকোর্স, ভুলে গিয়েছো? মানে স্যার? একটা কাজও ঠিকভাবে করতে পারবো তুমি, এখন নিশ্চয়ই এটা বলবে না ফাইলগুলো রেডি হয়নি। স্যার একটু বাকি আছে, একটুখানি, বেশি না, জাস্ট 5 মিনিটে কমপ্লিট করে ফেলবো, প্রমিস। অরু কিউট ফেস করে কথাটা বলল। অরুর এমন ফেস দেখে আহান আর কিছু বলতে পারলো না। ওকে। অরু আহানের টাই বেঁধে দিচ্ছে। আহান অরুর দিকে তাকিয়ে আছে। হঠাৎ আহানের মনে হলো অরুকে একটু রাগিয়ে দিলে মন্দ হয় না। তাই আহান বাঁকা হেসে অরুকে বলল, আচ্ছা ওর আর কত এইভাবে টুলের উপর দাঁড়িয়ে টাইটা বেঁধে দেবে? মানে কি বলতে চাইছেন আপনি? মানে বলতে চাইছি আর কত এরকম পিচ্ছি থাকবে? কমপ্লেন খাও, হরলিক্স খাও, তারপর তো হাইটটা একটু বাড়তে পারে নাকি? কথাটা শুনে অরু তেলে বেগুনে জ্বলে উঠল। শোনেন স্যার, আমার হাইট একদম পারফেক্ট, বুঝলেন? আপনাকে এত তাল গাছের মতো হাম্মাগুদি বলেছে কি? হ্যাঁ কি? জি। আহান অরুর একদম মুখের সামনে এসে বলল, আমার হাইট কত জানো? আপনার হাইট জেনে আমি কি করব? বলবো? আহান এভাবে কাছে আসায় অরুর দম বন্ধ হয়ে আসছে। আহান ডেভিল স্মাইল দিচ্ছে। স্যার এটা টাই বাঁধা হয়ে গিয়েছে। তো মানে আপনি একটু সরুন, মানে উফ। আহান অরুর কাছ থেকে সরে গিয়ে হাসতে লাগলো। অরুর রাগে ফুলছে। এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি আসবে? আসি। আহান সিঁড়ি বেয়ে নামছে। অরু আহানের পেছন পেছন আসছে। আর আহানকে গলা টিপে দেওয়ার জন্য ভান করে হাত নিতে গেলে আহান পেছনে ফিরে তাকালো। অরু তার হাত মাথায় রেখে চুল ঠিক করছে। নিচের থেকে আহানের মা এদের কাণ্ড দেখে হাসছে।
আহান বাসা থেকে বের হলো। অরু আহানের মাকে বলল, আচ্ছা আন্টি, একটা কথা বলুন তো। কি কথা? আপনি এত সুইট, এত কিউট, আর আপনার ছেলে তো আস্ত একটা রাগের বস্তা। সরি, বস্তা বললে ভুল হবে, ড্রাম, রাগের ড্রাম একটা। সব সময় রাগ তার নাকের ডগায় থাকবে। আহানের মা হাসতে লাগলো। আন্টি, উনি কি ছোট থেকেই এমন রাগী ডেভিল? হ্যাঁ, রাগী একটু বটে, বাট আমার ছেলের মনটা কিন্তু অনেক নরম, সেটা উপরে দেখায় না আর কি। অরু আর বলতে পারল না। আহান জোরে অরুকে ডাক দিল। অরু আসছি বলে আহানের মাকে বলল, আন্টি আমি আসি, না হলে ওই রাগী ডেভিলটা আবার কি নাকি অত্যাচার করে। আহানের মা হেসে বলল, হ্যাঁ মা, যাও। অরু চলে গেল। তোমার আসতে এত লেট হয় কেন? তুমি জানো না আমি লেট একদম পছন্দ করি না। ও হ্যাঁ, তাই তো। তো চলুন না, দাঁড়িয়ে আছেন কেন? অরু গাড়িতে গিয়ে বসলো। কি মেয়ে এটা, সারাক্ষণ খালি বকবক, আমার মাথা পাগল করে দেব। আহান তার সিটে বসে অরুর দিকে রাগী চোখে তাকালো। অরু এদিক সেদিক তাকাতে লাগলো। এরপর ব্যাগ থেকে চকলেট নিয়ে মনের সুখে খেতে লাগলো। অফিসে পৌঁছে গেলে অরু নেমে যাবে, এমন সময় আহান অরুর হাত ধরে ফেললো। অরু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আহান অরুর দিকে হাত বাড়িয়ে দিতেই অরু চোখ বন্ধ করে ফেললো। আহান অরুর ঠোঁটের পাশে লেগে থাকা চকলেট বুড়ো আঙুল দিয়ে মুছে দিল। অরু চোখ খুলে তাকালো, এরপর তাড়াতাড়ি নেমে গেল। আহান মুচকি হাসল। হঠাৎ অনুভব হলো তার হার্টবিট বেড়ে গিয়েছে। বুকের বাঁ পাশে হাত রাখলো। আহান একবার অরুর যাওয়ার দিকে তাকালো। আহান নিজে নিজেই হাসল। অরু অফিসে ঢুকে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আহান এভাবে কাছে আসায় অরুর যাই অবস্থা। এমন সময় অফিসের একজন কলিগ এসে আহানকে ডাক দিলে আহান সরে যায়। অরু যেন হাঁফ ছেড়ে বাঁচে। অরু একটু পর আহানের কেবিনে ঢুকলো। অরু দেখলো আহান একটা ফাইলে সাইন করছে। অরু যখন ভেতরে ঢুকলো, আহান আর চোখে অরুর দিকে তাকালো। কিছুক্ষণ পর, কাল একটা মিটিং আছে, এই মিটিংটা অফিসে হবে, অফিসের বাইরে হবে। অফিসের বাইরে? ইয়া, প্রবলেম হলো আমার কিছু করার নেই। অরু একটু ভেবে বলল, না স্যার, কোনো প্রবলেম হবে না। দ্যাটস গ্রেট। এখন এই ফাইলটা রেডি করে দাও, কুইক, কোনো ভুল যাতে না হয়। ওকে স্যার। সন্ধ্যায় অফিস ছুটি হবার পর আহান আর অরু বাসার উদ্দেশ্যে রওনা দিল। আচ্ছা স্যার, একটা কথা বলি। বলো। স্যার, আপনি যে আমাকে এভাবে ড্রপ করে দেন, মানে আপনার হিসেবে আমি আপনার পিএ এর জন্য, বাট স্যার এটা তো কোনো দায়িত্বের মধ্যে পড়ে না, তাই না স্যার? এখন কি তুমি আমাকে শেখাবে কোনটা আমার দায়িত্ব আর না? সরি স্যার, আমি তো এমনি। আহান গাড়ি স্টপ করে দিয়ে বলল, গেট আউট। হোয়াট স্যার, কেন? তুমি তো বললে এটা দায়িত্বের মধ্যে পড়ে না, তো ওকে স্যার, আই এম সরি। এভাবে মাঝ রাস্তায় আমি বাস তো দূরের কথা, রিক্সাও পাবো না। যদি আরেকবার উল্টোপাল্টা কথা বলো তাহলে খবর আছে। কয়টার খবর স্যার? জাস্ট শাট আপ, একদম চুপ করে থাকো, মুখে তালা মেরে রাখো। স্যার, আপনি কিন্তু এটা ভুল কথা বললেন, মুখে আবার তালা মারে যায় নাকি? আহান চোখ রাঙিয়ে অরুর দিকে তাকালো। অরুর সাথে সাথে মুখে আঙুল দিয়ে চুপ করে রইল। আহান অন্যদিকে ফিরে হাসলো। রাতে আহান ল্যাপটপে কাজ করছে। কাজ বলতে অরুর ছবি দেখছে, এটাও একটা কাজ, তাই না? কেন তোমার সামনে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি? কেন তোমার সামনে আসলে আমার হার্টবিট বেড়ে যায়? আহান নিজেকে নিজে আবারও প্রশ্ন করলো, কিন্তু কোনো উত্তর মিলল না। অরু আহানের কোটটা নিয়ে বলল, এই রাগী ডেভিল, আপনি আমার সাথে রাগী ভাবে কথা বলতে পারেন না, কিন্তু ডেভিলের স্মাইলটা হার্ট টাচিং। অরু কথাগুলো বলে নিজে নিজে হাসতে লাগলো। পরদিন অরু রেডি হয়ে নিল। আহানদের বাসায় গিয়ে আহানকে টাই পরিয়ে দিল। প্রথমে তারা অফিসে গেল। এর কিছুক্ষণ পর দুজনে মিটিং করার জন্য সঠিক অ্যাড্রেসে পৌঁছালো। আহান মিটিং করছে, অরু আহানের দিকে তাকিয়ে আছে। মাঝে মধ্যে অরু তার হাতে থাকা একটা ফাইল আহানকে দিচ্ছে। অনেক সময় পর মিটিং শেষ হলো। উফ, পেটের ভিতরে ইন্দুরেরা কাবাডি খেলছে, আর এই ডেভিলটা কি করছে? এখনো ফোনে কাজ করছে। শকচুনা ডেভিলটার কি ক্ষুধা পায় না নাকি? উফ। ওরও এইভাবে তাকিয়ে আছে। ও শিট, এতক্ষণ হয়ে গেছে আমি খেয়ালও করিনি। আমি ওর সামনে কি বলবো? সরি ও, অ্যাকচুয়ালি কাজে চাপে ভুলে গিয়েছিলাম, এত সময় হয়ে গিয়েছে। তোমার খিদা পেয়েছে? জি না, আমার তো পেট বলতে কিচ্ছুই নেই, ক্ষুধা কেন লাগবে?
কি নাকি মিটিং না ফিটিং করতে নিয়ে এসছে, যত সব আজারা বকবক। ওকে সরি বললাম তো। আচ্ছা চলো। আহান অরুকে নিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। দুজনে খেয়ে দিয়ে বেরিয়ে গেল। গাড়ি চালাতে চালাতে হঠাৎ গাড়িটা স্টপ হয়ে যায়। আহান অনেকবার গাড়ি স্টার্ট দেওয়া ট্রাই করলো, কিন্তু কাজ হলো না। এবার গাড়ি থেকে বের হয়ে দেখতে লাগলো, কিন্তু কিছুই বুঝতে পারছে না। অরূপ বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলো, স্যার কি হয়েছে? জানি না এইভাবে স্টপ কেন হয়ে গেল, মনে তো হয় সব ঠিকঠাকই আছে, কিন্তু স্যার নো প্রবলেম, চলেন আজ বাসে করে চলে যাই। হোয়াট? আমি বাসে করে যাব? পাগল নাকি? স্যার প্লিজ চলেন না, আজ একদিন। নো ওয়ে। অরু জোরাজোরি করতে করতে আহানের হাত ধরে টানতে লাগলো। তা দেখে আহান অরুর দিকে তাকালো। আহান এভাবে তাকাতেই অরু হাত ছেড়ে দিল। সরি প্লিজ স্যার চলেন না, প্লিজ প্লিজ। রাগি ডেভিল, বাসে করে গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? আহান অরুর মুখের দিকে তাকিয়ে হার মেনে নিয়ে বলল, ওকে বাট তোমার এই বাস কখন আসবে? জাস্ট ওয়েট, এই তো চলে এসেছে, চলুন। আহান ড্রাইভারকে কল করে দিল যাতে সে গাড়িটা এসে নিয়ে যেতে পারে। এরপর বিরক্তি নিয়ে উঠল বাসে। বাসে উঠে আহানের চোখ বড় বড় হয়ে গেল। এত মানুষের ভিড়ে বসার সিট শুধু একটাই। হোয়াট দ্য হেল, জাস্ট একটা সিট? তুমি হাসছো? এত গরম, উফ। ও তুমি আমাকে মারার প্ল্যান করছো নাকি? একদম না স্যার, স্যার আপনি এক কাজ করেন, আপনি সিটটাতে বসুন। বাট তুমি। আমার দাঁড়িয়ে যাওয়ার অভ্যাস আছে। না না তুমি বসো। আপনি বসুন স্যার। অরু জোর করে আহানকে বসিয়ে দিল, কিন্তু আহান দেখলো একটা ছেলে বারবার অরুর গা ঘেঁষে দাঁড়াচ্ছে, আর অরু বিরক্তি নিয়ে ছেলেটির দিকে তাকাচ্ছে। অরু। জি স্যার। তুমি এখানে বসো। স্যার। নো মাই এক্সকিউজ, বসতে বলেছি না, বসো। আহানের রাগী লুক দেখে অরু বসে পড়ল। আহানের মুখ দেখে বোঝা যাচ্ছে আহান অনেক আনইজি ফিল করছেন। এবার অরুর নিজের অনেক খারাপ লাগলো। এভাবে আহানকে বাসে করে যাওয়ার জন্য জোর করায়। একটু পর বাসটা একটু ব্রেক নিতে আহান তাল সামলাতে পারল না। অরুর কোলের ওপর একেবারে পড়ে গেল। অরু চোখ বড় বড় করে তাকালো। আহান তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। অরু এখনও শকড। অরুর হুঁশ আসতেই সে জোরে হেসে দিল। বাসের সবাই অরুর দিকে কেমন করে তাকিয়ে আছে। অরু সবার দিকে একবার তাকিয়ে চুপ হয়ে গেল, কিন্তু অন্যদিকে ফিরে মুখ টিপে হাসতে লাগলো। আহান মুখটা অসহায়ভাবে তাকিয়ে আছে। অরু আর আহান ঠিক জায়গায় এসে নামলো। আহানের যেন প্রাণ এলো। আহান জোরে জোরে একটা শ্বাস নিয়ে বলল, ফাইনালি এসেছি। অরু। জি স্যার। আই এম সরি। কেন স্যার? ওই বাসে তোমার উপর পড়ে গিয়েছিল। অরু হেসে দিল। ইটস ওকে স্যার। কিছুদিন পর আহান আর অরু কেবিনে বসে কাজ করছে। এমন সময় আহানের একটা কল আসায় সে একটু দূরে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। অরু দেখতে লাগলো আহান আসছে কিনা। রাগি ডেভিলটা কথা বলতে বলতে আমি কাজ করি। অনেক দিন থেকে এই কাজটা করতে চাইছিলাম, বাট এই রাগি ডেভিলটার জন্য পারি না। উফ, আশ্চর্য। অরু আস্তে আস্তে গিয়ে আহানের চেয়ারে বসলো। এইবার অরু আহানের মতো একদম ফুল অ্যাটিটিউড নিয়ে চেয়ারে হেলান দিয়ে এক পা অন্য পায়ের ওপর রেখে নিজে নিজেই বলল, এই যে মিস অরু, এক্ষুনি এই ফাইলটা কমপ্লিট হওয়া চাই, যাতে এক ফোঁটা ভুল না হয়। অরু নিজের মতো বকবক করেই যাচ্ছে। আহান কথা বলতে বলতে চোখ পড়ল অরুর দিকে। অরু আহানের কপি করছে। আহান কল কেটে দিয়ে দুই হাত বোটে অরুর কাণ্ড কারখানা দেখতে লাগলো। আহানের অনেক হাসি পাচ্ছে অরুর এই কার্যকলাপে। ব্যাস, রাগি ডেভিলটার কফি করা শেষ। একটা উইশ তো পূরণ হলো। কিভাবে একটা তো অ্যাটিটিউডে রাগ নিয়ে থাকে আল্লাহ জানে। বাবা গো বাবা, একটু করেই হাঁপিয়ে উঠেছি। আর অরু কথা বলতে বলতে দেখলো আহান অরুর দিকে তাকিয়ে আছে। অরু ভয়ে গলা শুকিয়ে গেল। কয়েকটা শুকনো ঢোক গিলল সে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কি করি কি করি। আহান এক পা করে অরুর সামনে আসলো। অরু ভয়ে দাঁড়িয়ে গেল। তুমি সরু, অনেক ভালো কপি করতে পারো দেখছি। স্যার স্যার কপি? ইয়া, কি সুন্দর আমাকে কপি করলো। তো আর একটু করো, আমিও দেখি। আরে স্যার কি বলুন তো, একটা পেপার পড়ে গিয়েছিল, ব্যাস ওটাই তুলছিলাম। ও রিয়েলি? আমি ওর একদম কাছে এসে বললাম,
আহান এরকম কাছে আসায় অরু পিছিয়ে যেতে চাইছিল, কিন্তু পেছনে চেয়ার হওয়ায় অরু ধপাস করে পড়ে গেল। আহান অরুর কাছে এসে বলল, এইটা তাহলে তোমার উইশ ছিল? তার কি কি আজব আজব উইশ আছে একটু বলো তো। না না স্যার, কোনো উইশ নেই। ভয় করছে? ভয় ভয় কেন করবে? আশ্চর্য। তো তোতলাচ্ছ কেন? কি করবো এখন? সব তোর জন্য হয়েছে ওরু। কেন কপি করতে গেলি এই টেবিলটাকে? সরি স্যার। অন্যায় যেহেতু করেছো শাস্তি তো পেতেই হবে। স্যার এটা আবার কিসের অন্যায়? কিসের অন্যায় মানে? তুমি আমাকে কপি করেছো। আহান আবরারকে কপি করেছো তুমি, তাও আবার তোমার বস। বস? বস নাকি রাগী টেবিল? কি শাস্তি দেবেন স্যার? গ্রেট, ভাবি কি শাস্তি দেওয়া যায় তোমার মতো বজ্জাত মেয়েটা? কি আমি বজ্জাত? তা নয় কি, কারো মাথা ফাটাও কিনা কি করে বসো, এসব কি ওরু? শাস্তির গুষ্টি কিলাই। মনে মনে গালি দেওয়া বন্ধ করো। তোমার গলা যেমন মাইক তেমন মনের গলাটাও মাইক, সব শুনতে পাচ্ছি। উফ, মনে মনেও কথা বলা যাবে না। চুপ করে থাকো, লেট মি থিংক যে কি পানিশমেন্ট দেওয়া যায়। স্যার কি শাস্তি দেবেন? পেয়েছি। কি পেয়েছেন স্যার? তোমার শাস্তি। এক কাজ করো, আজকে লাঞ্চটা তুমি নিজ হাতে বানাবে। হোয়াট? আমি? তাও আবার লাঞ্চ রেডি করবো? এমন ভাবে বলছো যেন তুমি রান্নাই করতে পারো। এজন্যই তো বলেছি আমি রান্নাও পারি না। সো হোয়াট, এটা তোমার শাস্তি, আজকে করতেই হবে। ওয়েট, ইউটিউব তো আছেই। ওকে স্যার, এই রান্না আমার বাঁ হাতে খেলা। এমন রান্না করবো স্যার আপনার মুখে লেগে থাকবে, একদম চেটে পুটে খাবেন। কথা কম, কাজ বেশি। সরি স্যার। সারাক্ষণ সরির বস্তা মাথায় নিয়ে ঘুরে নাকি? হ্যাঁ যাও, মাত্র 25 মিনিট বাকি আছে। ওকে স্যার, যাচ্ছি। অরু বকবক করতে করতে চলে গেল। খুব তো বলে গেল রান্না করা বাঁ হাতের খেল, এখন কিভাবে রান্না করবে ভাবছে। অরু এক রাত সাহস নিয়ে ইউটিউবে ঢুকে একটা রেসিপি দেখে নিল। যেহেতু রান্না করছি সেহেতু একেবারে বিরিয়ানি রান্না করি, তাহলে কেমন হবে? বাহ ওরু বাহ, কি আইডিয়া হে ওরু। এই কিউট মাথায় এত সুইট একটা বুদ্ধি এসছে, উফ, ভাবতেই খুশি লাগছে। এত মজা খাবার রান্না করব যে স্যার খুশিতে নেচে দেবে। তোর স্যার নাচবে কেন? আচ্ছা আগে রান্নাটা তো করি। অরু ইউটিউব দেখে রান্না করছে। পেঁয়াজ কাটার সময় অরুর চোখের পানি এমনভাবে পড়ছে, এটা দেখে অরু আহানের উপর রেগে গেল। শাস্তি? এটা শাস্তি? বজ্জাত টেবিল, শাস্তি দিবি ভালো কথা, কিন্তু রান্নার শাস্তি কেন দিতে হবে? উফ। অরু রেগে মেগে রান্না করতে লাগলো, সাথে আহানের গুষ্টি উদ্ধার করছে। পাক্কা 45 মিনিট পর অরুর রান্না শেষ হলো। এদিকে আহান সিসি ক্যামেরার সাহায্যে অরুর কার্যকলাপ দেখে হাসতে থাকে। অরু আহানের জন্য একটা প্লেটে করে নিয়ে আসলো। ফাইনালি এসেছো। আমি তো মনে করেছি রান্না করার সাথে সাথে তুমি নিজেও রান্না হয়ে গেছো। কি বললেন আপনি? 45 মিনিট ধরে এটা বানিয়েছো? এটাই অনেক, নিজে রান্না করলে বুঝতেন। ওকে, খেতে পারি এবার? অফ কোর্স। আহান এক চামচ খেলো, আরেক চামচ মুখে দিতে চোখ মুখ লাল হয়ে গেল। স্যার ইউ আর ওকে? আহান কথা বলতে পারছে না, কারণ অরু বিরিয়ানিতে এত পরিমাণ মরিচ দিয়েছে যে কেউ খেলেই অজ্ঞান হয়ে যাবে। আহান ঢকঢক করে তাড়াতাড়ি পানি খেলো, কিন্তু মনে হয় তার ভেতর জ্বলে যাচ্ছে। পানিতে কোনোভাবে ঝালটা যাচ্ছে না। আহান কাশতে শুরু করলো। এবার অরু কি করবে বুঝতে পারছে না। স্যার কি হয়েছে আপনার? অরু এক বোতল পানি এগিয়ে দিল, কিন্তু তাও আহানের ঝাল কমাতে পারল না। বরাবরই আহানের ঝালে অ্যালার্জি। অরু বোঝার জন্য এক চামচ মুখে দিল। অরু নিজেই ঝালে তাড়াতাড়ি ফেলে দিল। অরু দেখলো আহানের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। এবার আমি কি করব? কেন যে বানাতে গেলাম? স্যার মেবি অ্যালার্জি আছে, কিন্তু ঝালটা তো কমছে না, কি করি? অরুর মাথায় একটা বুদ্ধি এলো, কিন্তু বুদ্ধিটা ভাবতেই অরুর নিজেরও লজ্জা লাগলো। কিন্তু বুদ্ধিটা কাজে না লাগিয়ে উপায় নেই। এটা ছাড়া আর কোনো উপায় নেই। অরু আহানের দিকে তাকালো। আহানের চোখ থেকে পানি পড়ছে। আহান আর কন্ট্রোল করতে পারলো না। এবার আহান নিজে থেকে অরুর কাছে আসলো। অরু বুঝতে পারলো
অরু নিজেই আহানকে লিপ কিস করলো। প্রায় 5 মিনিট পর আহান ছেড়ে দিল। ঝাল অনেকটাই কেটে গিয়েছে। অরু নিচের দিকে তাকিয়ে আছে। লজ্জা প্লাস অপরাধবোধ দুটোই কাজ করছে। আই এম সরি অরু। না স্যার, আই এম সরি। আমার জন্য আপনার এই অবস্থা হলো। অরু কিছু বলার আগেই আহান সেন্সলেস হয়ে গেল। অরু এবার কেঁদেই দিল। অরু কয়েকজন অফিসের কলিগকে ডেকে আনলো। দুজন আহানকে ধরে সোফায় নিয়ে গেল। অরু 1 গ্লাস পানি এনে আহানের মুখে ছিটাতে লাগলো। একটু পরেই আহানের সেন্স আসলো। স্যার স্যার, আপনি ঠিক আছেন? আই এম ওকে। স্যার, আপনি বাড়ি চলুন। নো নো, আই এম ওকে। অরু জোর করে আহানকে নিয়ে গেল গাড়ির সামনে। অরু জোর করে আহানকে নিয়ে গেল গাড়ির সামনে। আহানের ড্রাইভারকে কল দিয়ে আসতে বলল, কারণ অরু ড্রাইভ করতে পারে না। ড্রাইভার আসলে অরু আহানকে নিয়ে পেছনের সিটে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। আহান মাথা তুলতে পারছে না, বারবার অরুর কাঁধে গিয়ে পড়ছে। স্যার সমস্যা নেই, মাথা রাখুন। আহান কিছু বলতে পারলো না, অরুর কাঁধে মাথা রাখলো। অরু নিজে নিজেকে অনেক বকছে। আহানের বাসায় আসার পর অরু আহানকে ধরে ধরে নিয়ে গেল। আহানের মা আহানের অবস্থা থেকে উত্তেজিত হয়ে বলল, এ কি, আহানের কি হয়েছে অরু? আন্টি পরে বলছি, আগে ওনাকে রুমে নিয়ে যাই। নিশ্চয়ই মা, নিশ্চয়ই, আসো। অরু আর আহানের মা দুজনে আহানকে নিয়ে রুমে গেল। বিছানায় শুইয়ে দিল। আহানের মুখ পুরো লাল হয়ে গেছে। আহান সেন্সলেস হয়ে আছে। অরু কাঁদো কাঁদো হয়ে আহানের দিকে তাকিয়ে রইল। আহানের মা ডক্টরকে কল দিয়ে আসতে বলল। ডক্টর এসে আহানকে চেক করে ওষুধ লিখে দিল। আন্টি আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, সব আমার জন্য হয়েছে। অরু কেঁদে কেঁদে বলল, আরে আরে কাঁদছো কেন? তুমি তো জেনে বুঝে করনি। ওর ছোটবেলা থেকে ঝালে অ্যালার্জি আছে, একটুখানি ঝালও সহ্য করতে পারে না আমার ছেলেটা। তোমার কোনো দোষ নেই এতে। ভালো করেছো বাসায় নিয়ে এসেছো। তুমি একটু বসো, আমি ওর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি। আহানের মা চলে গেল। অরু দেখলো আহান তার হাত ধরে আছে। অরু তার অপর হাতটি আহানের হাতের ওপর রাখলো। অরুর একে একে মনে পড়তে লাগলো কক্সবাজারে যখন অরু আহানকে স্যুপ ঢেলে দিয়েছিল, যখন পায়ে পা লাগিয়ে দুজনে ঝগড়া করেছিল। এর মধ্যে আহানের সেন্স আসলো। আহান নিভু নিভু চোখে অরুর দিকে তাকালো। স্যার স্যার, আই এম সো সরি, আমি বুঝতে পারিনি আপনার ঝালে অ্যালার্জি আছে। আহান অস্পষ্ট সুরে বলল,